স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। সালাম। বিসমিল্লাহির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। তো আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে একটা সেশন নেব, সেটা হলো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। ভেরি ইম্পর্টেন্ট সেশন, এবং আমার জন্য খুবই প্রিয় সেশন, কারণ আমি এই সেশন কতবার নিয়েছি, অনেকবার নিয়েছি। প্রতিবার নেওয়ার সময় মনে হয় যে এই সেশনটা বারবার নেওয়া উচিত, বিকজ এখানে যা কিছু শেখা হয় সেটা একটা হলো পরীক্ষাতে লাগে। ফর এক্সাম্পল এমডি, এফসিপিএস and other exam, whatever exam in the world you give, maybe MRCP, maybe USMLE, প্রত্যেকটা এক্সামে কার্ডিওভাস্কুলার ফিজিওলজির ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং হওয়া লাগে, আদারওয়াইজ এই এক্সাম গুলা পাশ করা কঠিন হয়ে যায়। এবং প্র্যাকটিক্যালি আমি যখন কার্ডিওলজি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আমি যখন প্রতিদিন সিসিইউতে যাই বা প্রতিদিন ওয়ার্ডে পেশেন্ট দেখি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি কোনো না কোনো ভাবে আমাকে হেল্প করে। এবং যখন ফিজিওলজিটা ক্লিয়ার থাকবে তখন ক্লিনিক্যাল প্র্যাকটিসটা অনেক ইজি হয়ে যাবে, সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং কার্ডিওভাস্কুলার ফিজিওলজি ইটসেলফ ইজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। তো আমার আজকে সেশনের মেইন উদ্দেশ্য হলো রেসিডেন্সি এবং এফসিপিএস রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো রিভিউ করা। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রেসিডেন্সি এবং এফসিপিএস এ যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো কয়েকটা সোর্স থেকে হয়। নাম্বার ওয়ান সোর্স আমি যদি বলি, নাম্বার ওয়ান সোর্স হলো টেক্সট বুক। আমি এখানে দুই টেক্সট বুক ওপেন করে রেখেছি, এখানে হলো জ্ঞানং আছে এবং গাইটন আছে। ইউজুয়ালি জ্ঞানং গাইটন থেকেই হয়, কিছু কিছু রেয়ার টেক্সট বুক আছে সেখান থেকে দু একটা কোয়েশ্চেন হয়। আমার মনে হয় যে সেগুলা খুব বেশি পড়ার দরকার নেই এবং সময় আসলে পাবেন না আপনারা। আর দুই নম্বর হলো একটা কোয়েশ্চেন ব্যাংক আছে, আমরা জানি যে রডডি। সো রডডি যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন, একটা বা দুইটা কোয়েশ্চেন প্রতি বছর আসে। সো সেই কোয়েশ্চেন ব্যাংকটাও আমাদেরকে দেখতে হবে। সেখানে অনেক কোয়েশ্চেন, রডডিতে অনেকগুলো কোয়েশ্চেন, আমরা কিছু কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে দেখাবো। আর এর বাইরে হলো কিছু রেয়ার সোর্স থেকে আসতে পারে, বাট ইউজুয়ালি আপনার এই প্রথম দুইটা সোর্স মানে টেক্সট বুক অ্যান্ড রডডি, এখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আপনার কমন পড়ে যাবে। অবভিয়াসলি আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন যদি সলভ করেন সেখান থেকে দু একটা কোয়েশ্চেন আপনার কমন পড়বে। তবে আগে যেরকম অনেক বেশি কমন পড়তো, ইদানিং দেখা যাচ্ছে খুব বেশি কমন পড়ছে না। এই জন্য আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখা খুবই জরুরি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ধরেন আপনি একটা কোয়েশ্চেনের মধ্যে একটা অথবা দুইটা অপশন আপনি কারেক্ট দাগাতে পারছেন, যদি আপনি একটা অপশনও কারেক্ট দাগাতে পারেন, সাপোজ এটা ফলস বা এটা ট্রু, বাকি অপশনস গুলো যদি আপনি অন্য একটা দেন, মানে একটা ট্রু দাগালেন বাকি সবগুলো ফলস দিলেন, হয়তোবা দেখা যাবে আপনি ওখানে পয়েন্ট আপনার অনেক অনেক ভালো পয়েন্ট 0.6 পেয়ে যাবেন অথবা 0.8 পেয়ে যাবেন, হুইচ ইজ গুড এনাফ। ঠিক আছে, মানে একটা অজানা কোয়েশ্চনে 0.6 বা 0.8 পাওয়া অনেক ভালো। সো এইভাবে অনেক সময় দেখবেন যে যদি কোয়েশ্চন টাফ হয় তখন আপনার কনসেপ্ট ভালো থাকলে আপনি ভালো মার্কস পাবেন। আর কোয়েশ্চেন যখন ইজি হবে তখন সবার জন্য ডিফিকাল্ট, কারণ কোয়েশ্চেন ইজি হলে সবাই কোয়েশ্চেনটা পারবে। সো খুবই মানে অল্প মার্কসের মধ্যে আপনার মানে চান্স হবে, অথবা খুবই অল্প মার্কসের জন্য চান্স মিস হবে। তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আর কারো যদি, আমি এটা যখন রিভিউ করব, রিভিউ করার সময় যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারবেন। আর আমার একটু পরিচয় দিই শর্টকাটে, আমি হলাম ডক্টর শরীফুল হালিম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছি। আমার সেশন হলো 2008-9 সেশন, পাশ করেছি 2014-তে। দেন আমি 2015-তে ইন্টার্নশিপ কমপ্লিট করি। দেন আমি ইউএসএমএলই করি, আমার রিসিপিয়েন্ট সার্টিফিকেশন আছে, বাট ইউএসএমই আর মুভ করি নাই। আমার এখন কারেন্ট হলো আমি বিসিএস করে এখন ফেজ বি রেসিডেন্ট হিসেবে এনআইসিভিটি তে আছি। সো কার্ডিওলজিতে ফেজ বি রেসিডেন্ট, এটাই হলো আমার কারেন্ট স্ট্যাটাস। এন্ড অবভিয়াসলি আই এম এনজয়িং ইট রিয়েলি। সো কার্ডিওলজিতে যারা আসতে চান তাদেরকে ভেরি ওয়েলকাম। আর যারা আসতে না চান, ইউ স্টিল হ্যাভ টু লার্ন ইট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান। ঠিক আছে, তো মেডসফেয়ার এটা হলো আমার প্রথম ক্লাস। আমার সাথে মেডসফেয়ার এর যে একজন ডিরেক্টর আছেন ডক্টর আব্দুল মালিক, উনিও একজন কার্ডিওলজিস্ট, and he asked me to take this class. So thank you, Dr. Malik. আমি অ্যাকচুয়ালি মালিক ভাই ডাকি, সো মালিক ভাই বললে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ মালিক ভাই ফর আস্কিং মি টু টেক দিস ক্লাস। আমার পার্টিসিপেন্টস এর মধ্যে এখানে কয়েকজন আছেন, আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল নোমান, আরেজিনা, ক্রিস্টিনা ইয়াং, আই ডোন্ট নো, ক্রিস্টিনা ইয়াং বিদেশি, হাবিবুল বাশার সুমন এবং জেরিন। সো প্রবাবলি ক্রিস্টিনা ইয়াং ইজ এ fake name, actual person, someone is hiding behind that name. ওকে, সো আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আপনারা চাইলে আপনারা আনমিউট করে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আপনারা যদি কোনো প্রশ্ন জানা থাকে রেসিডেন্সি নিয়ে বা ওভারঅল কোনো জিনিস জানা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আই ডোন্ট মাইন্ড।
তবে অবভিয়াসলি আমি টপিক থেকে খুব বেশি দূরে যাব না, আমি হয়তো চেষ্টা করবো টপিকের ভিতরে থাকার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা এক্সট্রা সোর্স নিয়েছি। একটা হলো আমার নোট, দিস ইজ মাই নোটস। এই নোটসটা আমার রেসিডেন্সির সময় করা, এবং আমি পরবর্তী সময় এটাকে একটা আপডেট করি, এবং আমার অনেক স্টুডেন্ট রেসিডেন্সিতে অলরেডি চান্স পেয়েছে। দেন এটা নেক্সট সোর্স হলো এটা, এটা দেখতে পাচ্ছেন, ক্যান ইউ সি দিস ওয়ান? এটা হলো রডডি। এটা কি সবার আছে? রডডি বইটা কি সবার কেনা আছে? আরজিনা, হাবিবুল বাশার, সুমন, জেরিন। ওকে, সো হোপফুলি কেনা আছে। যদি কেনা না থাকতে পিডিএফটাও আপনি নিতে পারবেন, নো প্রবলেম। আর এটা আজিজে পাওয়া যায়। এটা হলো জ্ঞানং, আর এটা হলো গাইডন। সো এরকম না যে আমরা সবকিছু পড়বো, আমরা হলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা অল্প অল্প করে রিভিউ করব। তো এইখানে হলো প্রথমে দেওয়া আছে গাইড অন অ্যান্ড হল টেক্সট বুক অফ ফিজিওলজি। এখান থেকে আমরা একটা জিনিস প্রথমে দেখে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা অন্যান্য টপিকগুলো রিভিউ করব। সো দ্য ফার্স্ট থিং আমি যেটা এখান থেকে রিভিউ করব সেটা হলো সামারি অফ ফেজেস অফ কার্ডিয়াক মাসল অ্যাকশন পটেনশিয়াল। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? আপনারা যদি না বলেন তাহলে বুঝবো না, যে কোনো একজন বলেন যে দেখতে পাচ্ছেন কিনা। জি, দেখতে পাচ্ছি। ওকে জেরিন, থ্যাংক ইউ ফর হেল্পিং মি আউট। সো কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে যে কয়েকটা পয়েন্ট আপনাদের লাগবে, ফার্স্ট অফ অল যে ফেজ গুলো আছে, 4 মেইন ফেজ। সো মেইন ফেজ হলো 0, 1, 2 and 3, and the last one এটা হলো ডিলেড ফেজ। এটাতে অত বেশি অ্যাক্টিভিটি হয় না, মেইন অ্যাক্টিভিটি হ্যাপেন্স ডিউরিং ফেজ 0, ফেজ 1 and ফেজ 2। সো আমার এখান থেকে কি মুখস্থ করতে হবে? আমাকে মুখস্থ করতে হবে যে কোন আয়ন চ্যানেল প্রত্যেকটা ফেজে ওপেন হয় এবং ক্লোজ হয়, ঠিক আছে? সো আমি জাস্ট শর্টকাট যদি করি, ফেজ 0 এটা হলো আমার ডিপোলারাইজেশন, মানে আমার রেস্টিং ম্যাগনেটিক পটেনশিয়াল যেটা নেগেটিভ থাকে, ফর এক্সাম্পল -90 মিলিভোল্ট থাকে, এই 90 মিলিভোল্ট থেকে ঠাস করে খুবই র্যাপিডলি সেটা 0 ক্রস করে আপ টু 20 মিলিভোল্ট হয়ে যায়, +20 মিলিভোল্ট হয়ে যায়। সো মাইনাস থেকে প্লাস হচ্ছে, সো পোলটা চেঞ্জ করছে, হার্টের যে ইলেকট্রিক্যাল পোল সেটা চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই উই কল ইট ডিপোলারাইজেশন, মানে পোলটা চেঞ্জ হচ্ছে, ডিপোল হচ্ছে। এবং এই ডিপোলারাইজেশন যে হচ্ছে, এটা মেইন অ্যাক্টিভিটি হলো সোডিয়াম চ্যানেল, এবং এখানে যে সোডিয়াম চ্যানেলটা আছে আমরা এটাকে কি বলি? উই কল ইট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট একটা ইন্টিগ্রেশন করি, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল হার্ট মাসেলটা আছে কিছু, অন্য একটা সেলে আছে, অন্য একটা স্ট্রাকচারে আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওইটার এগেনস্ট অ্যান্টিবডি ফর্ম হলে একটা ডিজিজ হয় যেটাকে বলা হয় ল্যাম্বার্ট ইটন মায়োসিনিক সিনড্রোম। ওই চ্যানেলটা, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা কোথায় থাকে কেউ বলতে পারবেন? ভোল্টেজ গেটেড calcium channel that is present in the presynaptic membranes, নিউরনসের যে প্রিসাইনাপটিক মেমব্রেন সেখানে থাকে। যাই হোক, জাস্ট একটা ইন্টিগ্রেশন মনে রাখার জন্য। নেক্সট আমাদের জন্য ইম্পর্টেন্ট স্টেপ হলো ফেজ 2, দ্যাট ইজ কল প্ল্যাটো ফেজ। এখন ফেজ 2 সম্পর্কে পরীক্ষাতে সবসময় প্রশ্ন আসে, এই জন্য এটাকে আমি গাইডনে কিভাবে লিখেছি সেটা আমি বলছি। এটা হলো রেসিডেন্সির একটা কোয়েশ্চেন, এবং আপনারা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন দেখেন এক্স্যাক্টলি এখান থেকেই কোয়েশ্চেনটা করা হয়েছে, এবং লাস্টের যে 2টা লাইন, এই 2 লাইনটাই হলো পরীক্ষাতে এসছে। সেটা হলো রেসিডেন্সিতে বলেছে যে প্ল্যাটো ফেজে কি হয়। এখানে প্রথমটা ক্যালসিয়াম চ্যানেলস ওপেন। ক্যালসিয়াম চ্যানেলস ওপেন মানে হলো সেলের বাইরে থেকে ক্যালসিয়াম আমার সেলের ভিতরে ঢুকবে, নাম্বার 1। নাম্বার 2, পটাশিয়াম চ্যানেল ক্লোজ, মানে পটাশিয়াম ইউজুয়ালি টেন্ডেন্সি হলো বাইরে যাওয়ার টেন্ডেন্সি, পটাশিয়াম ইউজুয়ালি গোজ আউট, বাট এই বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা এখানে কমে আসে বিকজ চ্যানেলগুলো ক্লোজ হওয়া শুরু হয়, পরবর্তী সময় ওপেন হয়, বাট যখন আমার প্ল্যাটো ফেজ শুরু হয় সেই প্ল্যাটো ফেজের সময় আমার পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয় ইনিশিয়ালি, লেটার স্টেজে সেটা আবার ওপেন হয়, বাট ইনিশিয়ালি ক্যালসিয়াম ঢুকবে আর পটাশিয়াম বের হওয়া কমে যাবে। সো এই জিনিসটা আমি আমার নোটে যদি শো করি, এখানে একটা ছবি আছে, আমি ছবিটা দেখাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা? দেখেন প্ল্যাটো ফেজে কি লেখা আছে, ফেজ 2 অর দ্য প্ল্যাটো ফেজ। এখানে মেইন
ফোকাসটা হলো ক্যালসিয়াম। ইনিশিয়ালি আপনার খেয়াল করতে হবে এই জায়গাটা, সূচনাটা কিভাবে হচ্ছে, ক্যালসিয়াম এটা হলো আউটসাইড অফ দ্য সেল, এটা হলো ইনসাইড অফ দ্য সেল, এটা হলো সেল মেমব্রেন, এটা হলো বাইরের দিকে আউট, এটা হলো ইনসাইড। সো ইনিশিয়ালি ডিউরিং দ্য প্ল্যাটো ফেজ ক্যালসিয়াম আমার প্রচুর পরিমাণে ভোল্টেজ গেটেড এন্ড নন ভোল্টেজ গেটেড ফাস্ট চ্যানেলস ওপেন হচ্ছে, স্লো চ্যানেলস আছে কিছু ক্যালসিয়ামের, কিছু সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জ, মানে মাল্টিপল টাইপস অফ ক্যালসিয়াম চ্যানেল আছে, যেগুলোর মধ্যে ফার্স্ট গুলা সবচেয়ে আগে ওপেন হয়, সেইগুলা দিয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আমার সেলের ভিতরে ঢুকে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো পটাশিয়াম নর্মালি বাইরে বের হয়, কিন্তু ডিউরিং দ্য বিগিনিং অফ দ্য প্ল্যাটো ফেজ পটাশিয়াম খুব বেশি কিন্তু বেরোচ্ছে না। যখন প্ল্যাটো ফেজ মোটামুটি শেষের দিকে চলে যায় তখন আস্তে আস্তে পটাশিয়াম বাইরের দিকে বের হওয়া শুরু হয়। এই যে তীর চিহ্নগুলো বড় থেকে ছোট হচ্ছে, মানে ইনিশিয়ালি অনেক বেশি ক্যালসিয়াম ঢুকছে, পরবর্তী সময় ক্যালসিয়াম একটু কম ঢুকলো, আর একটু কম ঢুকছে, আর একটু কম ঢুকছে। আর নিচের যে তীর চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের ক্ষেত্রে, যে ইনিশিয়ালি অল্প পরিমাণ পটাশিয়াম যাচ্ছে, খুবই স্লোলি পটাশিয়াম বেরোচ্ছে, বাট প্ল্যাটো ফেজ যখন শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে অনেক বেশি পটাশিয়াম বের হয়। এখন আমি আবার গাইটনের এই ওয়ার্ড গুলো আমি খেয়াল করছি, দ্য কম্বিনেশন অফ ডিক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স, মানে পটাশিয়াম বের হওয়া যেটা নর্মালি যত পরিমাণ বের হয় তার চেয়ে কম বের হচ্ছে, and increased calcium influx, that is the most important thing, increased calcium ion influx that causes the plateau phase. এখন প্ল্যাটো ফেজ সম্পর্কে আমি যদি অ্যাডিশনাল দু একটা পয়েন্ট বলি, তাহলে প্ল্যাটো ফেজ সম্পর্কে আমি দু একটা এক্সট্রা পয়েন্ট বলার চেষ্টা করেছিলাম। নাম্বার ওয়ান এক্সট্রা পয়েন্ট, প্ল্যাটো ফেজ ইজ অনলি প্রেজেন্ট ইন অনলি ওয়ান টাইপ অফ টিস্যু, দ্যাট ইজ হার্ট। অন্য কোথাও কি প্ল্যাটো ফেজ আছে? দ্য আনসার ইজ নো। No other tissue in the body has plateau phase. এবং এই প্ল্যাটো ফেজের ইম্পর্টেন্স কি? কার্ডিয়াক মাসেলের যে কন্ট্রাকশন হয়, দিস কন্ট্রাকশন হ্যাপেন্স মেইনলি ডিউরিং প্ল্যাটো ফেজ। ঠিক আছে, প্ল্যাটো ফেজেই মেজরিটি অফ দ্য সিস্টোল হ্যাপেন্স। এবং প্ল্যাটো ফেজ যখন থাকে তখন কার্ডিয়াক মাসেল ইজ ইন রিফ্র্যাক্টরি পিরিয়ড। তার মানে যখন প্ল্যাটো ফেজ থাকে তখন কি নতুন কোনো অ্যাকশন পটেনশিয়াল হবে নাকি হবে না? হোয়াট ডু ইউ থিংক? নো। There is no new potential possible. Doesn't matter how much stimulation you give, no new action potential will occur. That means plateau phase এর সময় completely refractory থাকে. This is part of the absolute refractory period. এবং এই জন্যই কার্ডিয়াক মাসেলে টিটানাইজেশন হয় না। ঠিক আছে, টিটানি does not happen in cardiac muscle. টিটানি মানে হলো সাস্টেন কন্ট্রাকশন। কার্ডিয়াক মাসেলে সাস্টেন কন্ট্রাকশন হবে না, বিকজ একবার কন্ট্রাকশন হওয়ার পরে সেটা রিল্যাক্সেশন হওয়ার আগ পর্যন্ত এটা নতুন করে স্টিমুলেশন দেয়া যাবে না। যখন প্ল্যাটো ফেজ কমপ্লিট হয়, দেন হার্ট মাসল গোজ ইনটু রিল্যাক্সেশন এন্ড দেন এগেইন নতুন করে আবার কন্ট্রাকশন শুরু হয়। ঠিক আছে, সো দোজ আর দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যাবাউট প্ল্যাটো ফেজ। আমরা আমার যে নোটটা আছে সেখানে একটু দেখি। সো এই যে প্ল্যাটো ফেজ হলো ফেজ 2, এবং এটা হলো ক্যালসিয়াম ইনফ্লাক্স হচ্ছে ক্লাসিক্যালি, এখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে এবং এগুলো হলো ফাস্ট চ্যানেল। এবং এই যে ক্যালসিয়ামটা বাইরে থেকে ঢুকছে হার্ট মাসেলের ভিতরে, এই ক্যালসিয়াম গুলা কি করবে? এই ক্যালসিয়াম গুলা চলে যাবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কার্ডিয়াক মাসেলেও কিন্তু সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে। সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভিতর থেকে সে হলো নতুন করে ক্যালসিয়াম রিলিজ করবে। সো খেয়াল করি জিনিসটা, যে এইটা যদি একটা মাসেল সেল হয়, তার ভিতরে কিছু সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, জাস্ট লাইক দ্যাট। বাইরে থেকে ক্যালসিয়াম আসছে, এই ক্যালসিয়ামটা ভিতরে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে সেখানে যাচ্ছে, সেখান থেকে সে নতুন করে ক্যালসিয়াম রিলিজ করছে। এটাকে বলা হয় ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম রিলিজ। কি বললাম? ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম রিলিজ। বাইরে থেকে ক্যালসিয়াম এসে ভিতরে যে ক্যালসিয়াম গুলো আমার রাখা আছে সেই ক্যালসিয়াম গুলাকে সে মানে ওপেন করছে, সেই ক্যালসিয়াম গুলাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের করে সে হলো সেলে যে সাইটোপ্লাজম আছে সেখানে ওপেন করে দিচ্ছে। এবং ক্যালসিয়াম হলো মাসল কন্ট্রাকশন, হার্ট মাসল কন্ট্রাকশনের জন্য এসেনশিয়াল। এবং এই ক্যালসিয়ামটা যখন বেরোবে তখন সে হলো মাসেলের যে কন্ট্রাকশন কাপলিং আছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন সাইকেল, এক্সাইটেশন যে সাইকেল আছে সেই সাইকেলটাকে অ্যাক্টিভেট করবে। এখন আমি এখান থেকে খুবই সিম্পল একটা কোয়েশ্চেন করব, যদি আমি কাউকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই তখন হার্ট মাসেলের কন্ট্রাকশন কি একই রকম থাকবে নাকি উইক হয়ে যাবে? What do you think?
উইক হবে। ভেরি সিম্পল, রাইট? সো যদি একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার থাকে, তাকে কি আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো নাকি দিতে পারবো না? The answer is পারবো না। yes, very simple. So এখান থেকে simple physiology guides us in the clinical medicine. আমরা এই জন্য যদি হার্ট ফেলিয়ার থাকে, ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, we never prescribe calcium channel blocker. আমরা অন্য কোনো একটা ড্রাগ দেই, but not calcium channel blocker because it significantly cardiac functionটাকে সাপ্রেস করবে তখন। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে নর্মাল মানুষ যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায় তাহলে কি তার ইএফ একদম কমে যাবে বা তার হার্ট ফেলিয়ার হবে? নো, দ্য আনসার ইজ নো, বিকজ আমাদের হার্টের একটা রিজার্ভ ক্যাপাসিটি আছে। আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খেলেও সেটা হয়তো বা খুব বেশি চেঞ্জ করবে না কার্ডিয়াক মানে ফাংশন, বিকজ মাই হার্ট হ্যাজ এ লট অফ ক্যাপাসিটি। আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে অনেক কমই আমার চলতেছে। সো যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই, মাই হার্ট উইল ট্রাই টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি, আমার কোনো সমস্যা হবে না। আর যার হার্ট ফেলিয়ার আছে, তার ক্যাপাসিটি অলরেডি ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, তার মধ্যে তুমি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দাও, হিজ হার্ট উইল বি ডাউন। সো দ্যাটস হোয়াই ইটস এ কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম অ্যাকশন পটেনশিয়ালে। অ্যাকশন পটেনশিয়ালের কোন জায়গায় আমরা রিভিউ করলাম? দ্যাট ইজ প্ল্যাটো ফেজ, এবং সেটা আমার নোট থেকেও দেখলাম। নোটের মধ্যে প্ল্যাটো ফেজে এই অংশটুকু ছিল। অ্যান্ড দেন যে কম্পারিজনটা, কার্ডিয়াক মাসেলের প্ল্যাটোটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। ঠিক আছে, আর প্ল্যাটো সম্পর্কে আরো 2-3টা এক্সট্রা ওয়ার্ড আছে এখানে। সো যদি ইসিজির সাথে আমরা কোরিলেট করি, সাপোজ দিস ইজ এন ইসিজি, দিস ইজ পি ওয়েভ, এটা হলো কিউআরএস কমপ্লেক্স, এটা হলো এসটি সেগমেন্ট, এটা হলো টি ওয়েভ। সো পি কিউ আর এস টি, এবং এই অংশটুকু হলো আমরা বলছি দিস ইজ এসটি সেগমেন্ট, এবং প্ল্যাটো ফেজ যেটা সেটা হলো এসটি সেগমেন্টের সাথে কোরিলেট করবে। তাহলে কিউআরএস কমপ্লেক্স কিসের সাথে কোরিলেট করবে? ফেজ 0 and 1. Phase 0, 1 হলো QRS complex. Phase 2, that is plateau phase. তাহলে T wave কোনটা হবে? Phase 3, that is আমরা যেটাকে বলি repolarization. এটা কিন্তু পরীক্ষাতে রেসিডেন্সি দেবে, যে কোনো পরীক্ষাতে আসতে পারে যে ইসিজির কোন পার্ট কার্ডিয়াক কোন অংশকে ইন্ডিকেট করে। সো QRS complex is the depolarization, T wave repolarization, and plateau phase মানে হলো ST segment. QRS dipole, plateau হলো ST segment, and then T wave হলো repole. আমরা সবাই জানি হয়তো বা, বাট এটা বারবার রিভিউ করতে হবে। এবং এই সময়ই হলো ভেন্ট্রিকুলার সিস্টোলটা মেইনলি হয়, ইটস পার্ট অফ দ্য অ্যাবসলিউট রিফ্রাক্টরি পিরিয়ড, এবং কি হয় মেইনলি হলো ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম, আর পটাশিয়াম ইনফ্লাক্সটা এখানে কমে যায়। দ্যাট মেইনটেইনস অ্যান ইলেকট্রিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, সো আমরা প্ল্যাটো ফেজ পড়ে ফেললাম। And then হলো রিপোল। সো রিপোল ফেজটা কিসের জন্য হবে? মেইনলি ডিউ টু ইফ্লাক্স অফ, কে বলতে পারবে? Which ion? ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম? পটাশিয়াম, ইয়েস। সো পটাশিয়ামটা আস্তে আস্তে বের হইতে থাকবে। পটাশিয়াম বের হওয়া মানে হলো সেলের ভিতর থেকে আমি পজিটিভ আয়ন বের করে দিচ্ছি, ফলে সেলের ভিতরে একটা নেগেটিভিটি তৈরি হবে, এবং আস্তে আস্তে দিস উইল কাম টু দ্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ অ্যারাউন্ড 90 মিলিভোল্ট। সো ফেজ 3 এইটাই হলো রিপোল, এবং এইটাই হলো ইসিজিতে আমরা বললাম টি ওয়েভ কে ইন্ডিকেট করে। ওকে, সো আমরা পড়ে ফেললাম প্রবাবলি। ওকে, আমরা তো সামনে চলে গেছি দেখা যাচ্ছে, এক ক্লিকেই অনেক সামনে চলে। জাস্ট আ সেকেন্ড, লেট মি কাম ব্যাক রাইট হিয়ার। সো ফেজ 3 মেইনলি স্লো পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, এখান দিয়ে পটাশিয়াম বের হয়ে যাবে। অ্যান্ড ফেজ 4 এটাই হলো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অ্যারাউন্ড -90 মিলিভোল্ট। এটাও কিন্তু একটা পরীক্ষার অপশন হিসেবে থাকতে পারে। সো আমরা এতক্ষণ আমরা কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল দেখলাম, এখানে আমার নোট থেকে দেখলাম, এবং গাইটন থেকে দেখলাম। পরীক্ষাতে এক্স্যাক্টলি গাইটন থেকেই কোয়েশ্চেনটা হয়। নাও গাইটনের আরো 2-3টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো দিস ওয়ান, which is the cardiac cycle. এবং এটা হলো সবাই ভয় পায়, অনেকেই ভালো পারে, অনেকেই ভালো পারে না, বিকজ এটা বোঝার জন্য টাইম লাগে। তো আমি এখানে খুব বেশি মানে ডেপথে যাব না, পরীক্ষার জন্য রিলেটেড যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি
স্লোলি অ্যান্ড স্টিডিলি ডিসকাস করবো, সো ডোন্ট ওয়ারি, খুব বেশি সময় নিব না এখানে। সো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, জাস্ট এটার একটা ব্রিফ সামারি দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কমপ্লেক্স কার্ভস, অনেকগুলো কার্ভ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড, দিস ইজ সাউন্ড, দিস ইজ ইসিজি, এটা হলো ভলিউম, এটা হলো প্রেশার, এবং প্রেশার ট্রেসিং এর মধ্যে এই যে সুন্দর যে কালারটা, পিঙ্কিশ যে কালারটা, এটা হলো এলভি প্রেশার। ডট ডট যেটা, এটা কিসের প্রেশার? এলএ প্রেশার। আর যে উপরে ডট ডট আছে, দ্যাট ইজ আওরটিক প্রেশার। তাহলে এলএ, আমরা সিকোয়েন্সটা মনে রাখি, এলএ থেকে প্রেশার এলভি, এলভি থেকে হলো অ্যাওরটা, তাই না? এইভাবে তো যায় অ্যানাটমিক্যালি, এলএ টু এলভি টু অ্যাওরটা। সো এখানে এই প্রেশারগুলো দেওয়া আছে। এখন আমাকে জানতে হবে যে কার্ডিয়াক সাইকেলের সাথে তার প্রেশারের রিলেশনশিপ এন্ড ভলিউম রিলেশনশিপ। সো আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি, কোনো প্রবলেম নাই। সো লেটস স্টার্ট ফ্রম রাইট হিয়ার, এখান থেকে শুরু করে যা দিয়েছে। সো এখানে আমরা কি আছে, দিস ইজ এ নর্মাল প্রেশার, জিরো। সো এলভিতে জিরো প্রেশার মানে এটা কি সিস্টোলে আছে নাকি ডায়াস্টোলে আছে? হোয়াট ডু ইউ থিংক? ডায়াস্টলে আছে। ডায়াস্টোলে আছে, গুড। তাহলে এলভিতে আমার ডায়াস্টোলে আছে, এবং এলভি ডায়াস্টোলের শেষে একটু প্রেসার বেড়েছে। এলভি ডায়াস্টোলের শেষের দিকে অ্যাট্রিয়ামে কি হয়? অ্যাট্রিয়ামে সিস্টল হয়। দ্য এন্ড অফ দ্য এলভি ডায়াস্টোল, সেই সময় অ্যাট্রিয়াল সিস্টল হয়, এবং সেই সময় কিছুটা এক্সট্রা পরিমাণ ব্লাড লেফট এট্রিয়াম থেকে আমার এলভিতে আসে, এটাকে বলা হয় অ্যাট্রিয়াল কিক। ঠিক আছে, অ্যাট্রিয়াল সিস্টল ইজ ভেরি শর্ট, লাইক 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডে অ্যাট্রিয়াল একটা কিক হয়, অ্যাট্রিয়াম থেকে এক্সট্রা একটা অ্যামাউন্ট অফ ব্লাড এলভিতে আসে, ফলে এলভি প্রেশারটা ভেরি মিনিমাম, লাইক 1 to 3 মিলিমিটার বাড়ে। ফাইন, নো প্রবলেম। যখনই আমার এলএ থেকে এলভিতে ব্লাড আসা শেষ, তখন মাইট্রাল ভালভ কি হওয়া উচিত? মাইট্রাল ভালভ মাস্ট ওপেন হবে। না, আমার ব্লাড এলএ close থেকে ক্লোজ হয়ে যাবে। আমি এখানে জাস্ট আমি স্কিমেটিক্স এখানে আঁকি একটু, জাস্ট শর্ট স্কিমেটিক্স। সাপোজ এটা হলো এলএ, এটা হলো এলভি, এটা হলো অ্যাওরটা। ঠিক আছে, দিস ইজ এলএ, এলভি, অ্যাওরটা। এখানে ধরো এটা হলো অ্যাওরটিক ভালভ, এটা হলো মাইট্রাল ভালভ, এটা হলো এলভি ক্যাভিটি। ফাইন। সো আমি কি বললাম যে যখনই আমার এলএ থেকে এলভিতে ব্লাড আসা কমপ্লিট, দেন দিস মাইট্রাল ভালভ মাস্ট বি ক্লোজড। এবং এখানে বলেছে এভি ভালভ ক্লোজেস। আমি যেহেতু লেফট সাইড অফ দ্য হার্ট নিয়ে কথা বলছি, এভি মানে হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, লেফট সাইডে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ হলো মাইট্রাল ভালভ। সো এখানে আমি বলতে পারি যে এই পয়েন্টে এসে মাইট্রাল ভালভ ক্লোজ হবে। সো এই ভালভটা আমি ক্লোজ করে দিলাম, দিস ইজ ক্লোজড। যখনই এই ভালভ ক্লোজ হলো, তখনই এলভিতে কন্ট্রাকশন শুরু হবে, এবং এলভিতে যখন কন্ট্রাকশন শুরু হবে, তখন এলভিতে প্রেসার কেমন হবে? আস্তে আস্তে বাড়বে। বাড়বে, গুড। এই যে দেখো, ইটস গোয়িং আপ এন্ড আপ এন্ড আপ, ভেরি খুবই অল্প সময়ের মধ্যে ভেরি শার্প একটা প্রেসার রাইজ করবে, এবং প্রেসার বাড়তে বাড়তে যখন এওরটিক ডায়াস্টোলিক প্রেসারের চেয়ে এলভি প্রেসার বেশি হবে, তখনই দরজা খুলে যাবে। কি দরজা খুলে যাবে? দ্যাট ইজ দ্য অ্যাওরটিক ভালভ। সো যখনই এলভিতে প্রেসার অনেক বেশি বাড়বে, মোর দেন দ্য অ্যাওরটিক প্রেসার, স্পেশালি ডায়াস্টোলিক প্রেসারটা বেশি হবে। দেখো, যখনই প্রেসারটা 80 চেয়ে বেশি হচ্ছে, মোর দেন 80 হচ্ছে, তখনই অ্যাওরটিক ভালভ ওপেন হচ্ছে। এবং অ্যাওরটিক ভালভ ওপেন হওয়ার পরও এলভি আরো কন্ট্রাক্ট করবে, স্টিল প্রেসার বাড়বে এলভিতে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে পিক হবে, এবং একটা সময় গিয়ে প্রেসার কমতে থাকবে, বিকজ ব্লাড তো তুমি সব বের করে দিচ্ছ এলভি থেকে, এয়ারটাতে সব ব্লাড চলে যাচ্ছে, দেন প্রেসার আস্তে আস্তে ফল করবে। এবং ফল করতে করতে যখন অ্যাওরটিক প্রেসারের থেকে একটু কমে আসবে, তখন অ্যাওরটিক ভালভ আবার ক্লোজ হয়ে যাবে, আরো ফল করবে প্রেসার, এবং প্রেসার ফল করতে করতে যখন একদম ক্লোজ টু জিরো হয়ে যাবে, গট ইট, যখন এলভির প্রেসার ক্লোজ টু জিরো হয়ে যাবে, তখনই আবার কি হবে? মাইট্রাল ভালভ ওপেন হয়ে যাবে। ওপেন হবে। সো এখানে অ্যাওরটিক এভি ভালভ মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ফর আস দিস ইজ মাইট্রাল ভালভ। ঠিক আছে, সো এখানে আমি জাস্ট বেসিক সামারি বললাম। এখন এই অংশটাকেই দিস পিরিয়ড, এটাকে তিনটা মেইন ভাগে ভাগ করেছে সিস্টলটাকে। প্রথম যে অংশটা, সেখানে দেখছো যে এই অংশটাতে প্রেসার অনেক বাড়ছে, কিন্তু এখানে দুইটা ভালভই ক্লোজ আছে। কল্পনা করো, এখানে মাইট্রাল ভালভও ক্লোজ, অ্যাওরটিক ভালভও ক্লোজ, দিস পিরিয়ড ফ্রম হিয়ার টু হিয়ার।
এবং যেহেতু এই পিরিয়ডে দুইটা ভালভই আমার ক্লোজ আছে, কোনো ভলিউম ঢুকছেও না বেরোচ্ছেও না, সো এই জন্য আমরা এটাকে কি ধরনের কন্ট্রাকশন বলবো? দিস নোন এস আইসোমেট্রিক isovolumetric contraction. This is isovolumetric contraction. or isometric ও বলতে পার, বাট isovolumetric is a better term. এবং এটা যদি ভলিউমের সাথে ম্যাচ করে দেখো, এই যে ভলিউমটা এখানে দেওয়া আছে, ভলিউম কার্ভ, ভলিউম দেখো এই সময় ভলিউমের কোনো চেঞ্জ হয় না, ইটস নর্মাল। তারপরে যেটা হলো, দ্যাট ইজ দ্য পিওর সিস্টোল। দেন রিল্যাক্সেশন হচ্ছে। রিল্যাক্সেশন যখন হয়, the aortic valve closed, mitral valve এখন ওপেন হয় না, still both of the valves are closed, কিন্তু LV প্রেসার আস্তে আস্তে কমছে, LV প্রেসার is falling. যেহেতু LV প্রেসার কমছে, that is relaxation. But যেহেতু এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে না, that is called what type of relaxation? Isovolumetric relaxation. উপরে লেখা আছে আসলে, আমি তোমাদেরকে বলছি। So this is isovolumetric contraction, this is ejection যেখানে মেইন সিস্টোলটা হচ্ছে, and that is isovolumetric relaxation. So এইগুলা হলো, those are main parts of the systole. ঠিক আছে, এখন আমি কেন এটা বলছি, বিকজ এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, সাইকেলটার সাথে কোরিলেট করতে পারো, পরীক্ষাতে এটা কোয়েশ্চেন আসতে পারে, ভালভ কোনটা কখন ওপেন হবে, কোনটা কখন ক্লোজ হবে, এবং তোমার প্র্যাকটিক্যাল কনসেপ্টও কাজে লাগবে। সো সিস্টোল আমরা একটু রিভিউ করলাম, নাও ডায়াস্টোল। সো ডায়াস্টোল শুরু হলো এখান থেকে, জাস্ট রাইট হিয়ার, যখন আমার অ্যাট্রিওভেন্ট্রিকুলাম বা মাইট্রাল ভালভ যখন ওপেন হয়। সো চিন্তা করে এইভাবে যে আমার অ্যাওর্টিক ভালভ ক্লোজ, এলভি প্রেসার ক্লোজ টু 0, এখন মাইট্রাল ভালভটা ওপেন হচ্ছে। সো মাইট্রাল ভালভ যখন ওপেন হবে, প্রথমেই এলএতে যে ব্লাডটা অনেকখানি ব্লাড জমা ছিল, ঠাস করে সে পড়ে যাবে, গ্র্যাভিটির জন্য সে পড়ে যাবে। সো ইনিশিয়ালি অনেকখানি ব্লাড আমার এলভিতে আসবে, এটাকেই বলা হচ্ছে র্যাপিড ইনফ্লো অথবা ফাস্ট র্যাপিড ফ্লো। তারপরে অনেকখানি ব্লাড চলে আসার পরে এলে তো মোটামুটি খালি হয়ে গেল, খালি হয়ে যাওয়ার পরে খুব অল্প অল্প করে ট্রিকলিং অফ ব্লাড আসবে, দ্যাট ইজ কল ডায়াস্টেসিস, যেখানে খুব অল্প অল্প করে ব্লাড আসবে, এবং শেষের দিকে অল্প একটু ব্লাড যেটা ছিল সেটা অ্যাট্রিয়াম একদম ঠাস করে একটা কন্ট্রাকশন দিবে, কন্ট্রাকশন দিয়ে তার ভিতরে সবটুকু ব্লাডকে সে এলভিতে পাস করে দিবে, দ্যাট ইজ কল অ্যাট্রিয়াল সিস্টোল, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ডায়াস্টোল। ঠিক আছে, সো এখান থেকে, এই চার্ট থেকে আমার এই জিনিসগুলাই হলো নেয়ার, এখান থেকে আমরা খুব বেশি আর কিছু রিভিউ করব না। আর হার্ট সাউন্ডের সাথে আমরা জাস্ট একটু কোরিলেশন করব। ফার্স্ট হার্ট সাউন্ড কেন হয়? ডিউ টু ক্লোজার অফ দ্য mitral and tricuspid. The second heart sound is due to closure of the aortic and পালমোনারি। এখন এখান থেকে পরীক্ষাতে হার্ট সাউন্ড থেকে কিছু কোয়েশ্চেন আসে, সো আমি হার্ট সাউন্ড নিয়ে দু একটা পয়েন্ট তোমাদেরকে বলবো। সো কেউ বলতে পারবে এই বক্সটা কোথা থেকে এনেছি আমি? ডেভিডসন। সো এই বক্সটা থেকে one question common in both residency and FCPS. সো এই বক্সটাকে কমপ্লিটলি বাই হার্ট মেমোরাইজ করতে হবে, বুঝতেও হবে এবং মেমোরাইজ করতে হবে। আমি এখান থেকে কিছু হাইলাইটেড জিনিস বলছি। ফর এক্সাম্পল, ফার্স্ট হার্ট সাউন্ড, এখান থেকে যেটা মুখস্থ করতে হবে কেন হয় সেটা আমরা রিভিউ করলাম, কখন লাউড হবে এবং কখন সফট হবে। সরি, এটা কথা কি আসলো? ওকে, সো লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, প্যাথোলজিক্যাল কজ এন্ড ফিজিওলজিক্যাল কজ। ফিজিওলজিক্যালি হলো যে কোনো সময় যদি আমার অনেক বেশি ভলিউম আমার এলএ থেকে এলভিতে আসে, তখন বেশি ভলিউমে, ফর এক্সাম্পল যখন অনেক বেশি বাতাস থাকে, তখন যদি দরজা বন্ধ হয়, শব্দ কেমন হয়? ঠাস করে বন্ধ হয় না, অনেক বেশি শব্দ হয়, দরজাটা খুব জোরে বন্ধ হয়। সেম হাইপারডাইনামিক সার্কুলেশন থাকে এনিমিয়াতে, প্রেগন্যান্সিতে অ্যান্ড হাইপারথাইরয়েডিজমে, তখন দরজাটা খুব জোরে বন্ধ হবে, যেহেতু অনেক বেশি ভলিউম যাচ্ছে, অনেক বেশি ওয়েভ ক্রিয়েট হচ্ছে, সো তখন S1 লাউড হবে। But pathological more important, that is mitral stenosis, ভালভটা শক্ত হয়ে আছে, ক্লোজ হওয়ার সময় অনেক বেশি শব্দ করবে, that is MS. সফট কখন হবে? হার্ট ফেইলিয়ার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি mitral
regurgitation. এখান থেকে মেইন যেটা মনে রাখতে হবে, স্টেনোসিসে S1 loud, regurgitation এ S1 soft. বাট S1 এর চেয়ে পরীক্ষাতে যেটা স্যাররা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হলো S2. কেন পছন্দ করেন? বিকজ অফ এ ন্যাচারাল ফেনোমেনন। সেটার কি বলে? দ্যাট ইজ স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। এখন এই স্প্লিটিংটার বুঝতে গেলে আমাদেরকে জাস্ট একটা জিনিস বুঝতে হবে যে সেকেন্ড হার্ট সাউন্ড অ্যাকচুয়ালি দুইটা সাউন্ডের একটা কম্বো। সেকেন্ড হার্ট সাউন্ড ইজ এ কম্বিনেশন অফ closure of the aortic valve and the pulmonic valve. So aortic valve closure sound এবং pulmonic valve closure sound almost খুব কাছাকাছি সময়ে হয়। এই জন্য ইউজুয়ালি এটাকে একটা সিঙ্গেল সাউন্ড হিসেবে মোটামুটি শোনা যায়, আলাদা করে বোঝা যায় না। বাট যদি এরকম হয়, aortic sound, pulmonic sound একটু দূরে দূরে হচ্ছে, দুই সময়ে হচ্ছে, তখন কিন্তু আমি এই দুইটা সাউন্ড আলাদাভাবে শুনতে পারবো। আলাদাভাবে আমি যদি aortic and pulmonic sound শুনতে পাই, এটা কি বলা হয়? স্প্লিটিং। এবং ফিজিওলজিক্যালি এই স্প্লিটিংটা হয়, সবারই হয়। কখন হয়? ডিউরিং ইন্সপিরেশন। এখন কেন ইন্সপিরেশনে স্প্লিটিং হচ্ছে? আইডিয়া ইজ ভেরি সিম্পল। যখন আমি ইন্সপিরেশন নিচ্ছি, ভেনাস রিটার্ন কি বেড়ে যায় এই কারণে? ইয়েস, ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে, তার মানে হলো আমার RA এন্ড RV তে ভলিউম বেশি। RV তে যদি ভলিউম বেশি হয়, তাহলে RV থেকে এই ব্লাডটা পালমোনিক ভালভ দিয়ে আমার লাংসে যাবে। সময় কি কম লাগবে নাকি বেশি লাগবে? সময় বেশি লাগবে। ইন্সপিরেশন, বেশি করে ব্লাড আসতেছে আরভিতে, বেশি ব্লাড পাম্প করতে বেশি সময় লাগবে। যেহেতু বেশি সময় লাগছে, তাহলে আমার এই ভালভটা কি আর্লি ক্লোজ হবে নাকি লেট ক্লোজ হবে? লেট ক্লোজার হবে। এবং প্রথমে দেখা যাবে অ্যাওর্টিক ভালভ ক্লোজ হলো এবং অনেকখানি গ্যাপ দিয়ে, সেই অনেকখানি মানে খুবই অল্প সময়, মিলি সেকেন্ডস গ্যাপ দিয়ে তারপরে পালমোনিক ভালভটা ক্লোজ হবে। এই যে একটা গ্যাপ হচ্ছে, এই গ্যাপের জন্য আমি দুইটা সাউন্ড আলাদাভাবে শুনতে পারবো। দুইটা সাউন্ড আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়াকে ইংলিশে বলে স্প্লিট হয়ে যাবে। এবং এই স্প্লিটিংটা আমি কখন শুনতে পাচ্ছি? ডিউরিং ইন্সপিরেশন। দ্যাট ইজ ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। তো এটা একটা কোয়েশ্চেন হবে। আরেকটা কোয়েশ্চেন হবে যে কখন আমি এটা প্যাথোলজিক্যাল বলবো। প্যাথোলজিক্যাল বলবো যদি এই স্প্লিটিংটা আমি ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে শুনতে পাই। দুইটা ফেজে যখন আমি শুনতে পাবো, দেন ইট বিকামস প্যাথোলজিক্যাল। কারণ আমি এক্সপেক্ট করি এক্সপিরেশনে আমি শুনবো না, দ্যাট ইজ নট নর্মাল। যদি শুনতে পাই, যদি এক্সপিরেশনে আমি A2 P2 আলাদা করতে পারি, ইন্সপিরেশনও দুইটা সাউন্ড আলাদা, এক্সপিরেশনও দুইটা সাউন্ড আলাদা, দেন দ্যাট ইজ কল্ড প্যাথোলজিক্যাল স্প্লিটিং। ঠিক আছে? সো প্যাথোলজিক্যাল স্প্লিটিং এর একটা ক্রাইটেরিয়া হলো দুইটা ফেজে শুনতে পারবো। তো আমরা এখানে দেখি প্যাথোলজিক্যাল স্প্লিটিং এর মধ্যে দুইটা টাইপ আছে। একটা টাইপ হলো ফিক্সড অ্যান্ড ওয়াইড স্প্লিটিং। ফিক্সড স্প্লিটিং মানে হলো এখানে যে স্প্লিটিংটা হবে অ্যাওর্টিক এবং পালমোনিকের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা ইন্সপিরেশনে যে পরিমাণ গ্যাপ থাকবে, এক্সপিরেশনও এক্স্যাক্টলি সেম গ্যাপ থাকবে। দ্য স্প্লিটিং ইজ ইকুয়াল ইন বোথ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। দ্যাট ইজ ফিক্সড অ্যান্ড ওয়াইড স্প্লিটিং, বা এটাকে আমরা এইভাবে বলি ওয়াইড ফিক্সড স্প্লিটিং। এবং এটা মানেই হলো ASD, nothing else but ASD. Next one, wide splitting কিন্তু ভ্যারিয়েবল। ওয়াইড ভ্যারিয়েবল, তাহলে ওয়াইড একটা আছে ফিক্সড, একটা ওয়াইড অ্যান্ড ভ্যারিয়েবল। এবং ওয়াইড ভ্যারিয়েবল কখন স্প্লিটিং হবে? যদি পেশেন্টের RBBB থাকে ক্লাসিক্যালি, তখন দেখা যাবে তার RV, যেহেতু RBBB রাইট বান্ডল ব্রাঞ্চ ইজ ব্লক, ফলে RV যে পাম্প করবে সেই পাম্পিংটা একটু স্লো হবে। স্লোলি RVটা আস্তে আস্তে কন্ট্রাক্ট করবে। সো তখন দেখা যাবে আমার ইন্সপিরেশনে অনেক বেশি সময় লাগবে। ইন্সপিরেশনে যখন ব্লাডটা যাবে, অনেক বেশি পরিমাণ ব্লাড যাচ্ছে, অনেক পরে গিয়ে দেখা যাবে তার পালমোনিক ভালভ ক্লোজ হচ্ছে। এক্সপিরেশনেও সময় লাগবে, বাট ইন্সপিরেশনে একটু বেশি সময় লাগবে। এই জন্য স্প্লিটিংটা কখন বেশি শুনবো আমি? ডিউরিং ইন্সপিরেশন। এক্সপিরেশনও স্প্লিটিং থাকবে, কিন্তু সেটা কম থাকবে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ওয়াইড অ্যান্ড ভ্যারিয়েবল স্প্লিটিং। ভ্যারিয়েবল মানে হলো ইন্সপিরেশনের স্প্লিটিংটা আমি বেশি শুনতে পাচ্ছি, আর এক্সপিরেশনের স্প্লিটিংটা আমি কম শুনতে পাচ্ছি, বাট স্প্লিটিং ইজ দেয়ার। In both phase of respiration, splitting is there. Sometimes more, which is inspiration, sometimes less, which is expiration. এটার কজ আমরা বললাম RBBB. লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রিকি, that is called a reverse splitting.
তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, নর্মাল স্প্লিটিং আমি শুনতে পাই, ফিজিওলজিক্যালি স্প্লিটিং শুনি ইন্সপিরেশনে। যদি রিভার্স স্প্লিটিং হয় আমি কখন শুনতে পাবো? ইন্সপিরেশন অর এক্সপিরেশন? Expiration. Expiration. Very good. So whenever you hear the splitting during expiration, there is pathological, and that is called reverse splitting. কোনো বইয়ে বলে এটাকে paradoxical splitting. একই জিনিস। এখন এটা কেন হচ্ছে? যদি কোনো কারণে আমার লেফট ভেন্ট্রিকল খুবই স্লোলি কন্ট্রাক্ট করে, খুবই স্লোলি সে কন্ট্রাক্ট করছে। ফর এক্সাম্পল, যদি কারো লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে, সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল খুবই স্লোলি কন্ট্রাক্ট করবে, অনেকখানি সময় নিয়ে সে ব্লাডটাকে পার করবে, হি বিকামস ভেরি স্লথ। তখন অ্যাওর্টিক ভালভটা আমার পরে ক্লোজ হবে। প্রথমে পালমোনিক ভালভ ক্লোজ হবে এবং অ্যাওর্টিক ভালভ পরে ক্লোজ হবে। এবং যেহেতু এক্সপাইরেশনে লেফট ভেন্ট্রিকলে ব্লাড বেশি লাগে, এক্সপাইরেশনের সময়টা অনেক বেশি লাগবে। অ্যাওর্টিক ভালভ অনেক বেশি পরে গিয়ে ক্লোজ হবে, পালমোনিক ভালভ আগেই ক্লোজ হয়ে গেল, অ্যাওর্টিক ভালভ অনেক পরে ক্লোজ হলো, দুইটার ভিতরে একটা গ্যাপ, পালমোনিক তারপরে অ্যাওর্টিক, মাঝখানে একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপটা আমি এক্সপাইরেশনে শুনতে পাবো। দ্যাটস ওয়াই উই কল ইট রিভার্স স্প্লিটিং। সো স্প্লিটিং নিয়ে আমি সাইড নোট একটা দিয়েছি, দেখবা পরের পেজে আছে প্রবাবলি। ইয়েস, এই যে এখানে দেখো আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে লেখা আছে। নর্মাল স্প্লিটিং, নর্মালি S1 তো ভালো, এক্সপাইরেশনের সময় দুটো সাউন্ড কাছাকাছি বোঝা যাচ্ছে না, বাট ইন্সপিরেশনের সময় দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল স্প্লিটিং। A2 এবং P2 এর মাঝখানে একটা গ্যাপ বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল স্প্লিটিং। অ্যান্ড দেন ওয়াইড স্প্লিটিং হলো এই গ্যাপটাই দেখা যাবে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে, এটা হলো ওয়াইড ভ্যারিয়েবল স্প্লিটিং। ভ্যারিয়েবল মানে হলো এক্সপিরেশনে স্প্লিটিংটা কম হচ্ছে আর ইন্সপিরেশনে স্প্লিটিংটা বেশি হচ্ছে, বাট স্প্লিটিং ইজ দেয়ার, বোথ ফেজেস স্প্লিটিং হচ্ছে, but more in inspiration. That is called wide and variable splitting. Fixed splitting holo, there is splitting, the splitting is same during inspiration and expiration. That is fixed splitting mane holo ASD. Our last jeta paradoxical splitting. Inspiration is good, inspiration e duita sound কাছাকাছি হচ্ছে, যে দেখো P2 এবং A2 কাছাকাছি হচ্ছে, but expiration e দেখা যাচ্ছে দুইটা সাউন্ডের মাঝখানে অনেক বেশি গ্যাপ ক্রিয়েট হচ্ছে, and that is called the paradoxical, or according to Davidson, রিভার্স স্প্লিটিং। তোমাদের স্প্লিটিং সম্পর্কে আইডিয়া ক্লিয়ার কিনা আমাকে বলো, বিকজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট পরীক্ষার জন্য, প্র্যাকটিক্যালি অ্যাজ ওয়েল। ক্লিয়ার? মনে থাকবে? পরীক্ষাতে আসলে পারবা? সবাইকে তুমি করে বলছি, আশা করি সবাই আমার জুনিয়র, বাট স্টিল কেউ সিনিয়র থাকতে পারেন, সো ফরগিভ মি ইফ আই এম a bit unprofessional, বাট আশা করি সবাই জুনিয়র। সো আশা করি স্প্লিটিং একদম ক্লিয়ার, স্প্লিটিং নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। স্যার নেক্সট স্লাইডে যেটা দেখালেন যে ওখানে ফিক্সড এন্ড ওয়াইড স্প্লিটিং দুটো আর কি দুটো দুরকম দেয়া, এর জন্য বলো বলো বলো। এর জন্য যে ওয়াইড ফিক্সড স্প্লিটিং এটা একটা নাকি হচ্ছে ওয়াইড স্প্লিটিং এন্ড ফিক্সড স্প্লিটিং দুটো মানে ওকে 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 ওকে, লেট মি ক্লিয়ার। আসলে ল্যাঙ্গুয়েজটা হলো প্রবলেম হয়ে গেছে, আমি এখানে লিখি। সো ওয়াইড স্প্লিটিং ইজ প্যাথোলজিক্যাল, এবং ওয়াইড স্প্লিটিং এর দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হলো ফিক্সড, একটা হলো ভ্যারিয়েবল। ঠিক আছে? ফিক্সড ওয়াইড, দেখো টার্মটা যদি খেয়াল করো, ওয়াইড স্প্লিটিং এর মধ্যে একটা স্প্লিটিং হলো ফিক্সড ওয়াইড স্প্লিটিং, আর একটা স্প্লিটিং হলো ভ্যারিয়েবল ওয়াইড স্প্লিটিং। যেটা ফিক্সড এন্ড ওয়াইড স্প্লিটিং সেটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো ASD, আর যেটা ভ্যারিয়েবল ওয়াইড স্প্লিটিং সেটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনেকগুলো আছে, বাট আমি একটাই লিখেছি, সেটা হলো রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। ফর এক্সাম্পল, কারো যদি পালমোনিক স্টেনোসিস থাকে তখনও কিন্তু তোমার এরকম হতে পারে যে একটা ভ্যারিয়েবল ওয়াইড স্প্লিটিং হতে পারে, বাট সেটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। বুঝতে পারছো জিনিসটা? সো দুটোই কিন্তু ওয়াইড স্প্লিটিং, বোথ আর ওয়াইড। আমি কিন্তু পরে ওয়ার্ডটা লিখেছি, এখানে ওয়ার্ডটা লেখা হয় নাই। দিস ইজ ওয়াইড ফিক্সড স্প্লিটিং and this is wide and variable splitting. Wide fixed splitting, wide variable splitting. Clear এখন জিনিসটা? জি স্যার। Okay, okay, fine. Thank you for asking questions. Keep asking more and more. Okay. So হার্ট সাউন্ড নিয়ে আশা করি সবার এই জিনিসগুলো ক্লিয়ার। আর আরো দু একটা হার্ট সাউন্ড আছে, আমি এটা বলি নাই,
তারপরেও যেহেতু এখানে আছে আমরা রিভিউ করি। থার্ড হার্ট সাউন্ড। সো থার্ড হার্ট সাউন্ড আসলে ক্লিনিক্যালি আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো দিস ওয়ান, হার্ট ফেইলিয়ার। হার্ট ফেইলিয়ার, হার্ট ফেইলিয়ার কেন হচ্ছে? যখন হার্ট ফেইলিয়ার হয় তখন এলভি অনেক বেশি ডাইলেটেড, এবং এই ডাইলেটেড এলভির ভিতরে অনেক বেশি ব্লাড এলএ থেকে আসছে, লেফট এট্রিয়াম থেকে এলভিতে যখন অনেক বেশি ব্লাডের মধ্যে আরো ব্লাড তুমি অ্যাড করবা, ঠিক আছে, তখন কি হবে? একটা টার্বুলেন্স ডেভেলপ করবে। ভিতরে অনেক এলভিতে অনেক ব্লাড অলরেডি রয়ে গেছে, আবার নতুন ব্লাড দিচ্ছি, ফলে একটা টার্বুলেন্স ক্রিয়েট হবে। এটাকেই বলা হয় থার্ড হার্ট সাউন্ড, ঠিক আছে। এটার একটা নাম হলো গ্যালপ, অথবা কেউ কেউ বলে S3 গ্যালপ, ঠিক আছে। সো এই টার্বুলেন্সের জন্য এই সাউন্ডটা নর্মালি হতে পারে। কখন নর্মালি হবে, ফিজিওলজিক্যাল হবে? ইয়াং পিপল অ্যান্ড প্রেগনেন্সি, বিকজ প্রেগনেন্সিতে হাইপারডাইনামিক সার্কুলেশন থাকে। প্যাথোলজিক্যাল আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হার্ট ফেলিয়ার। আর ফোর্থ হার্ট সাউন্ড অর S4, এটার জন্য ক্লাসিক্যালি মনে রাখবা, যদি LVH থাকে, LVH অথবা হোকাম থাকে, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেখানে আমি S4 পাবো, এবং S4টা হবে ডিউ টু দ্য অ্যাট্রিয়াল কিক, ঠিক আছে। এবং আরেকটা জায়গায় পাবো, এটার একটা টার্ম আছে, ডায়াস্টোলিক হার্ট ফেইলিয়ার। সো পরীক্ষাতে এভাবে আসতে পারে যে সিস্টোলিক হার্ট ফেইলিয়ার আমি কোন সাউন্ড পাবো? S3। ডায়াস্টোলিক হার্ট ফেইলিয়ার আমি কোন সাউন্ড পাবো? S4। কি বললাম? সিস্টোলিকে S3, ডায়াস্টোলিকে S4। এখন এটাকে আমরা যদি ম্যাচ করি, যখন LVH হয় তখন লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি কি স্মল হবে নাকি লার্জ হবে? ইন LVH ক্যাভিটিটা কেমন হয়? ভিতরে যে স্পেসটা থাকে ছোট থাকবে। ছোট থাকবে, এবং ছোট থাকা মানেই ডায়াস্টোলিক ভলিউম কম, দ্যাট ইজ ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার, দ্যাট ইজ কজিং দ্য S4। ওকে। আর ওপেনিং স্ন্যাপ, ওপেনিং স্ন্যাপ এটা কিসের লক্ষণ? ইটস আ সাইন অফ mitral stenosis। এবং ওপেনিং স্ন্যাপ, সো সাপোজ এটা হলো S2 সেকেন্ড হার্ট সাউন্ড, এটা হলো ওপেনিং স্ন্যাপ। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যত কম থাকবে, এই গ্যাপটা যত কমে আসবে, mitral stenosis তত বেশি সিভিয়ার, ঠিক আছে। সো সাপোজ এটা হলো মাইল্ড MS, তারপরে ধরো এটা মডারেট MS, এই রেঞ্জে হলো ধরো মডারেট MS, এন্ড এই রেঞ্জটা যখন ওপেনিং স্ন্যাপ এবং S2 এর মধ্যে গ্যাপ একদম কমে আসবে, তখন সেটা হলো সিভিয়ার MS। এন্ড ভেরি সিভিয়ার MS যদি হয় বা ক্যালসিফিকেশন হয়, তখন আর এই ওপেনিং স্ন্যাপ পাওয়া যাবে না। সো এটা কিন্তু FCPS এ পরীক্ষায় আসছে, আমি কোশ্চেন দেখেছি আগে, এবং এটা সব ধরনের এক্সামে এটা ইম্পর্টেন্ট। গ্যাপ যত বেশি তত মাইল্ড, গ্যাপ যত কমে আসবে, সেকেন্ড হার্ট সাউন্ড ওপেনিং স্ন্যাপের গ্যাপ যত কম থাকবে, the MS is more severe. Very, very important point for exam. ঠিক আছে। সো এটাই আমরা এখানে লিখেছি, আমি এখানে আলাদা করে লিখেছি কেন S1 হচ্ছে, কেন S2 হচ্ছে, S4 S3 সবকিছু কেন হচ্ছে। ডান হেয়ার, স্প্লিটিংটাও এখানে দেয়া আছে, এগুলো আমার নোট, এটা আমি গ্রুপে দিয়ে দিব। আমরা গাইডনে যাই যেখানে ছিলাম। সো এখানে গাইডনের মধ্যেও এই সাউন্ডস গুলো খুব সুন্দর করে লেখা আছে। যেমন ফর এক্সাম্পল S1 এবং S2 এর মধ্যে আমরা যদি ফিজিওলজিক্যাল ডিফারেন্স খুঁজি, পিচ কোনটার বেশি, কোনটা মোর শার্প? হোয়াট ডু ইউ থিংক? ভাই S2। Yes, this is sharp. কোনটা মোর লাউড? S1. শার্পনেস এবং লাউডনেস কিন্তু সেম না। ফর এক্সাম্পল মেল ভয়েস ইজ লাইক S1 and the female voice is like S2. আমি জাস্ট এভাবে মনে রাখি, কারণ মেল ভয়েস লাউড কিন্তু শার্পনেস কম, ফিমেল ভয়েস মেবি ভেরি ভেরি শার্প। এবং মুভিতে আমরা অনেক সময় দেখি না যে গান গাইতে 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 কি হয়, কাজ ভেঙে যায়, এরকম দেখেছো কখনো? এত লম্বা একটা টান দিয়েছে ফিমেল ভয়েস যে এত বেশি ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে দ্যাট ইট ব্রেকস দ্য গ্লাসেস। আমি মুভিতে দেখেছিলাম একবার। সেখানে দেখো যে ফার্স্ট সাউন্ড ইজ
the pitch is low, the vibration pitch is low. Pitch low মানে হলো এটার frequency low and এটা একটু longer. আর aortic and pulmonic valve এটা shorter, rapid snap, এবং এখানে পিচটা একটু হায়ার। ঠিক আছে, লাগবে না এগুলো আমাদের। এইটা যেসব জিনিস আমি হাইলাইট করেছি সবই মনে রাখবা, those are all exam topics. Not a single word that I'm saying is unimportant. Each and every word is important for exam, কারণ এগুলো পরীক্ষাতে কোনো না কোনো ভাবে আসছে। সো হার্ট মাসলের জন্য কি কি আমার লাগবে? হার্ট মাসলের মেইন এনার্জি আসবে, নাম্বার 1 is fatty acid. সেকেন্ড সোর্স হলো আদার্স। আদার্স এর মধ্যে ল্যাকটেট and sugar মানে গ্লুকোজ, but the fatty acid are the main source. আরো একটা জিনিস ইউজ করতে পারে, it can also use ketone bodies. Fine. Ketone body আসলে বডির অলমোস্ট সব সেলই ইউজ করতে পারে except 2. Can you tell me? পরীক্ষার কোশ্চেন কিন্তু এটা রেসিডেন্সিতে আসে। Which 2 tissue in the body does not and cannot use ketone bodies? Very easy. যেখান থেকে কিটোন বডি তৈরি হয় সে কিন্তু কিটোন বডি ইউজ করতে পারে না। এখন কিটোন বডি কোত্থেকে তৈরি হয় কেউ বলতে পারবে? সবকিছুই তৈরি করে সে। হোয়াট ইজ দ্য মেশিন or what is the production lab in our body? Very simple question. liver, Liver. But liver cannot use ketone bodies কারণ লিভারের মধ্যে থায়োফোরেজ নামে যে এনজাইমটা থাকার কথা সেটা থাকে না। আরেকটা সেল আছে যে সেলের মধ্যে কিটোন বডি ইউজ করার জন্য যে অ্যাপারেটাস থাকার কথা সেটা থাকে না বলে সে ইউজ করতে পারে না। Which cell in the body also cannot use ketone bodies? Always dependent on glucose. এই সেলটা একটা বাইকনকেভ সেল, এই সেলটা অক্সিজেন ক্যারি করে, বাট ইট ক্যানট ইউজ ketone bodies. What is the cell? hemoglobin, হিমোগ্লোবিন তো আর সেল না, এই সেলের ভিতর হিমোগ্লোবিন red থাকে। আরবিসি। RBC. তো তোমাকে কিন্তু রেসিডেন্সি একটা কোশ্চেন বলে দিলাম, those 2 cells or tissues does not use ketone bodies, RBC and liver. ঠিক আছে, আমি ডিরেক্টলি বলতে পারতাম বাট আমি একটু ইনডিরেক্টলি আসলাম, তাহলে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, এবং এটাও কিন্তু পরীক্ষা কোশ্চেন যে হার্ট মাসল কি কি এনার্জি ক্রিয়েট করে and কোনটা মেইন and কোনটা সেকেন্ডারি। সো প্রাইমারি ইজ এ ফ্যাটি অ্যাসিড and সেকেন্ডারি হলো বাকি যেগুলো বললাম, ল্যাকটেট, সুগার and ketone bodies. যদি বলো স্কেলেটাল মাসল, তাহলে স্কেলেটাল মাসল কি হবে? এক্স্যাক্টলি সেম, fatty acid, lactate, glucose, and also ketone bodies. Exactly same for skeletal muscle. এটা লাগবে না আমাদের। সো এগুলো আমরা পড়ে ফেলেছি। এখানে হলো কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম দেওয়া আছে। কন্ডাকশন সিস্টেম থেকে আমাদের যে কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসতে পারে যে কন্ডাকশন সিস্টেমের সবচেয়ে ফাস্টেস্ট পার্ট কোনটা এন্ড সবচেয়ে স্লোয়েস্ট কোনটা? ফার্স্টেস্ট হচ্ছে পারকিনজি ফাইবার, ইয়েস, এন্ড স্লোয়েস্ট হলো এবি নোড। AV node is the slowest. এবং এটা কিন্তু পরীক্ষার একটা কোয়েশ্চেন। এবং এখানে স্পিড দেওয়া আছে, ট্রান্সমিশন টাইম এখানে লাগবে না আমাদের, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। ইসিজি থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে ইসিজির কোনটা কি ইন্ডিকেট করে, এবং এটা আমরা অলরেডি রিভিউ করেছি। তার মধ্যে যেটা রিভিউ করা হয় না, পি ওয়েভ। পি ওয়েভ মানে হলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আর কিউআরএস কমপ্লেক্স হলো ভেন্ট্রিকুলার ডিপোল, এসটি সেগমেন্ট হলো ভেন্ট্রিকুলার প্ল্যাটো, আর টি ওয়েভ হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। রিপল। ইয়েস, রিপোলারাইজেশন। সো ডিপল, প্ল্যাটো এন্ড রিপল, এটা হলো পরীক্ষার কোয়েশ্চেন। আর একটা এখান থেকে আমাদের আর মনে হয় না, আমরা এটা কি দেখছি, কোন বই দেখছি বলো তো? হুইচ বুক ইজ দিস? গাইটন। গাইটন, ইয়েস, গাইটন।
গাইডন থেকে আমরা হাইলাইটেড জিনিসগুলো রিভিউ করছি, কারণ পরীক্ষাতে স্যাররা যখন কোয়েশ্চেন করবে স্যাররা হলো বইটা নেবে যেখান থেকে মন চায় কোয়েশ্চেন করে ফেলবে। সো মন চাইলেই করবে না, যেটা ইম্পর্টেন্ট সেটা করবে। সো এখানে কোশ্চেন নাকি জ্ঞানন থেকে বেশি হয়? হ্যাঁ, জ্ঞানাংটা আমরা দেখবো। ইয়েস, দ্যাটস ওয়াই মানে স্পিকার যেরকম মানে মোর ইম্পর্টেন্ট স্পিকার একটু পরে আসে, ঠিক আছে, সেই জন্য আমাদের নেক্সট আমরা যেটা যাবো দ্যাট ইজ জ্ঞানং, শর্টার, ইজিয়ার, জ্ঞানংটা ইজিয়ার। সো এইখানে আমাদের এই জিনিসগুলো আমাদের খুব বেশি লাগবে না, আমি জাস্ট দেখে আসতেছি আর কোনো হাইলাইট করেছিলাম কিনা, নাথিং এলস, নাথিং এলস। সো তোমাদের আর এখান থেকে পড়ার দরকার নাই, ফাইন। সো নেক্সট ওয়ান ইজ জ্ঞানং, তুমি যেটা চাইলা, you wanted and you got it, that is জ্ঞানং কার্ডিওলজি চ্যাপ্টার। আমরা প্রথম থেকে আসি। So origin of the heartbeat and the electrical activity of the heart. This is জ্ঞানং। আমরা নিচে যাই, ইম্পর্টেন্ট জিনিসে যাই। এটা আমরা পড়ে ফেলেছি, কন্ডাক্টিং সিস্টেম, এটা আমরা পড়ে ফেলেছি তাই না? দ্যাট ইজ দ্য অ্যাকশন পটেনশিয়াল, কোনটা কেন হচ্ছে, ডান। পেসমেকার পটেনশিয়াল সম্পর্কে একটা জিনিস লেখা আছে। পেসমেকার পটেনশিয়াল থেকে যে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো পেসমেকার পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার জন্য, পেসমেকার পটেনশিয়াল কোথায় ক্রিয়েট হয়? নাম্বার ওয়ান, ক্রিয়েট হয় ইন দ্য অ্যাসেনোড। অ্যাসেনোডে পেসমেকার পটেনশিয়াল ক্রিয়েট করার জন্য একটা স্পেশাল চ্যানেল থাকে। দেয়ার ইজ এ স্পেশাল চ্যানেল। হোয়াট ইজ দ্য নেম অফ দিস চ্যানেল? ফার্স্ট সোডিয়াম ফার্স্ট না, একটা ফানি ওয়ার্ড, ফানি চ্যানেল। ফানি চ্যানেল, or এটাকে এই চ্যানেল দিয়ে যে ইলেকট্রিসিটিটা ক্রিয়েট হয় এটাকে বলে ফানি কারেন্ট। সো unusual funny channel, or কেউ কেউ এটাকে বলে IH or funny channel, ঠিক আছে? দেখো F চ্যানেল দেখেছেন, F চ্যানেল and funny current, তিনটা ওয়ার্ড, ফানি, ফানি চ্যানেল, or H চ্যানেল, or funny current। তো জিনিসটা কি আসলে, আমি জাস্ট সিম্পলিফাই করি। হোয়াট ইজ দিস? সাপোজ এটা হলো অ্যাসেনোড, অ্যাসেনোডের এটা হলো একটা সিঙ্গেল সেল। এই সেলের মধ্যে কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলা অলওয়েজ ওপেন থাকে, মানে হসপিটাল ইমার্জেন্সির মতো সবসময় খোলা থাকে। এবং এই যে অলওয়েজ ওপেন থাকে, অলওয়েজ এই চ্যানেল দিয়ে কিছু সোডিয়াম, কিছু কিছু পটাশিয়াম ঢুকছে। সো চ্যানেলটার নাম কি? IH চ্যানেল, কেউ কেউ বলে IF চ্যানেল। এই চ্যানেলগুলো অলওয়েজ ওপেন, অলওয়েজ কিছু কিছু সোডিয়াম পটাশিয়াম ঢুকছে, এবং অলওয়েজ এই সেলটা ইজিলি অটোমেটিক্যালি এই সেলের যে অ্যাকশন পটেনশিয়ালের থ্রেশহোল্ড লেভেলে চলে যাচ্ছে। মানে এই সেলের ভিতরে যে RMP ছিল, ফর এক্সাম্পল ধরো RMP ধরো 60 মিলিভোল্ট, কারণ আমার যদি বাইরে থেকে পজিটিভ আয়ন আসে তখন এই RMPটা কি আস্তে আস্তে উপরের দিকে উঠবে না? 60 থেকে ধরো -60 থেকে -50 হবে, -40 হবে, -30 হবে। সো উপরের দিকে উঠতে থাকবে। কেন হবে? বিকজ এই চ্যানেলগুলো সবসময় ওপেন, এই চ্যানেলগুলো দিয়ে সবসময় সোডিয়াম পটাশিয়াম ভিতরে ঢুকছে, এবং ভিতরে ঢুকার সময় যে একটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ফানি কারেন্ট। এবং এটার জন্য এই সেলটা খুব ইজিলি ডিপোলারাইজ করতে পারে, যেহেতু তার RMPটা কমে আসে, মানে -60 থেকে -50 -40 এরকম হয়ে যাচ্ছে, তাহলে সে খুব ইজিলি সে জিরোতে চলে যাবে। সো র্যাপিডলি সে it can depolarize very rapidly. এবং এই জন্যই that's why the SO node has the fastest action potential, and that's why the SO node is the pacemaker of the heart, because of this channel, because of this IF or IH channel rapidly depolarize করে, অল্প অল্প করে সবসময় ঢুকতে থাকে, and rapidly তার অ্যাকশন পটেনশিয়ালটা হয়। সো এটা এখানে লেখা আছে, দেখো। And ultimately এই SO node আলটিমেটলি যে চ্যানেলটা আলটিমেটলি ওপেন হবে সেটা ক্যালসিয়াম চ্যানেল। সো ইনিশিয়ালি ফানি কারেন্ট সোডিয়াম পটাশিয়াম ঢুকবে, বাট আলটিমেট যে অ্যাকশন পটেনশিয়ালটা হবে দ্যাট ইজ ডিউ টু ক্যালসিয়াম চ্যানেল। টাইপস আমাদের দরকার নাই, এটা আমরা পড়ে ফেলেছি। কন্ডাকশন স্পিড, দ্যাট ইজ এ বক্স নাম্বার 29.1, এন্ড ফাস্টেস্ট হলো পার্কিনজি, স্লোয়েস্ট হলো AV নোড। ডান।
এটা আমাদের লাগবে না। এটা আমরা পড়ে ফেলেছি, এটা গাইটনেও ছিল, কোনটা কি ইন্ডিকেট করে সেটা পড়েছি আমরা। কোনটা ডিউরেশন কত অত ইম্পর্টেন্ট না। এখানে ইসিজি সম্পর্কে বেশ খানিকটা ডিসকাস করেছে, অত বেশি আসবে না, আমরা যতটুকু বলেছি সাধারণত এর মধ্যেই থাকে। অ্যারিথমিয়ার যে টাইপস এটা অত বেশি ইম্পর্টেন্ট না ফর এক্সাম, এটাও অত ইম্পর্টেন্ট না। এটা খুব ইম্পর্টেন্ট যে what are the features of hyper and hypokalemia in the ECG। ঠিক আছে, এটা হাই ইয়েল একটা এক্সাম কোয়েশ্চেন। সো ওখানে যাওয়ার আগে আমি জাস্ট বেসিক আইডিয়াটা করি। যখন হাইপার ক্যালেমিয়া হয়, সাপোজ এটা হলো একটা নর্মাল ইসিজি, যখন হাইপার ক্যালেমিয়া হবে তখন এইভাবে উঠবে, ঠিক আছে। আর যখন হাইপোক্যালেমিয়া হবে তখন এইভাবে নামবে, বুঝতে পারছো? সো এইভাবে উঠা মানে কি, যখন আমি এইভাবে উঠি তখন লাস্ট যে পিরিয়ডটা আছে দ্যাট ইজ টি, টি কি হবে, সবচেয়ে উপরে উঠবে, তাই না? তার মানে যখন হাইপার ক্যালেমিয়া হবে তখন টিটা কি হবে, টল। এলিভেশন হবে। ইয়েস, সো এটাকে বলে টল অ্যান্ড টেন্টেড টি ওয়েভ। কিউআরএসটা কেমন হবে, একটু ওয়াইডেনিং হবে। আর যেহেতু এটা সবার নিচে, তাহলে পিওএফটা কি হবে, সে কি বড় হবে না ছোট হবে? ছোট হয়ে যাবে। টি বড় হয়ে যাবে, পি ছোট হয়ে যাবে, কিউআরএস ওয়াইড হবে। হাইপোক্যালেমিয়াতে দেখো আমি উপর থেকে নিচে নামছি, তাহলে পিটা কেমন হবে, পি উইল বি বিগ। আর টিটা কেমন হবে, ফ্ল্যাটেন্ড হয়ে যাবে, তারপরে ইনভার্টেড হয়ে যাবে। এবং এসটি কেমন হবে, এসটি উইল বি ডিপ্রেসড, দেয়ার উইল বি এসটি ডিপ্রেশন। Those are the features of hypokalemia. আমরা দেখি এখানে আছে। So normal tracing যদি hyperkalemia হয় তাহলে কি কি হতে পারে? নাম্বার 1, সরি কাজ করছে না একটু, জাস্ট আ সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড। ওকে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? মাঝখানে স্ক্রিনটা চলে গেছিল, ক্যান ইউ সি? জি দেখতে পাচ্ছি। ওকে, গুড। সো হাইপারক্যালেমিয়াতে টল, স্লেন্ডার, স্লেন্ডারটাকেই বলে টেন্টেড অর পিকড টি ওয়েভস। দেখো নর্মাল টি ওয়েভের তুলনায় এটা দেখতে কেমন, ভেরি টল অ্যান্ড ন্যারো। আরো যখন বেশি হাইপারক্যালেমিয়া হবে তখন যেটা হবে, কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যাবে, ওয়াইড অ্যান্ড স্লার্ড, অ্যান্ড ইন্টারভেলটা ফর এক্সাম্পল আপ টু 200 মিলিসেকেন্ড বা তার চেয়ে বেশি হতে পারে। আর টি ওয়েভটা বড় থাকবে। আর পিওএফটা কি হয়, দেখো পিওএফটা কি হয়েছে, যদিও লেখা না এখানে, দ্য পি বিকামস অ্যাবসেন্ট। যখন ভেরি সিভিয়ার হাইপারক্যালেমিয়া হয় পি অ্যাবসেন্ট হয়। একটা সময় গিয়ে যেটা লেখা নাই, আরো সিভিয়ার যখন হাইপারক্যালেমিয়া হবে, ফর এক্সাম্পল 9+ যখন হয়ে যাবে, তখন ইসিজি দেখতে লাগবে এরকম। এটাকে আমরা কি বলি, কি ওয়েভ বলি, সাইন ওয়েভ। আমরা সাইন ওয়েভ আঁকতাম না এইচএসসি তে, এরকম সাইন ওয়েভ হয়ে যাবে। দ্যাট ইজ ইন ভেরি সিভিয়ার হাইপারক্যালেমিয়া। এটা যখন হয়ে যাবে দেন পেশেন্টের এরপরে অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট মারা যাবে। সো এরকম যখন ইসিজি ফাইন্ডিংস পাবো, টল পিক টি সাথে ওয়াইডেনিং অফ দ্য কিউআরএস, দ্য ফাস্ট অ্যান্ড বেস্ট ড্রাগ টু সেভ দ্য পেশেন্ট ইজ ভাই কোন একটা ডায়াবেটিক্স? ভেরি সিম্পল। এটাকে বলা হয় ক্যালসিয়াম গ্লুকোনেট। তোমরা জানো এটা। হাইপারক্যালেমিয়া যখন অনেক সিভিয়ার হয়, দ্য ফার্স্ট ড্রাগ দ্যাট ইউ গিভ ইজ ক্যালসিয়াম গ্লুকোনেট। এটা হলো মেমব্রেন স্ট্যাবিলাইজেশন করে, মানে অ্যাকশন পটেনশিয়ালটাকে স্ট্যাবিলাইজ করে। আর যখন হাইপোক্যালেমিয়া হবে দেখো কি হবে, এসটি ডিপ্রেশন হবে,
টিটা একটু ফ্ল্যাট হয়ে যাবে এবং একটা সময় গিয়ে টিটা ইনভার্টেড হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে দেখো এইভাবে নামছে গোয়িং ডাউন, আর সাথে ইউ ওয়েভ থাকতে পারে। সো দোজ আর দ্য ফিচার্স অফ হাইপো এন্ড হাইপারক্যালেমিয়া ইন দ্য ইসিজি। সো পরীক্ষার জন্য হাই ইয়েল কোয়েশ্চেন। তো দেখো জ্ঞানও কিন্তু খুব বেশি যে বলা আছে তা কিন্তু না, পরীক্ষাতে কিন্তু আরো অনেক জিনিস আসে। ফর এক্সাম্পল গাইডনের আরেকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আসে, সেই চ্যাপ্টার আমরা যাই এখন। দ্যাট ইজ মানে মানে হার্ট বাদ দিয়ে সার্কুলেশন থেকে আসে। সো আমরা হার্টের দুইটা চ্যাপ্টার দেখলাম, ফ্রম গাইটন অ্যান্ড ফ্রম জ্ঞানং এবং আমার নোটস। তারপরে এখন যেটা দেখবো সেটা হলো হার্টের বাইরে, দ্যাট ইজ সার্কুলেশন। এবং সার্কুলেশনের এই কোয়েশ্চেন গুলো অলমোস্ট এভরি আদার ইয়ার আসবে। এবং এই কোয়েশ্চেনের একটা সোর্স হলো গাইটন, আরেকটা সোর্স হলো রডডি। রডডিতে বেশ অনেকগুলো কোয়েশ্চেন আছে সার্কুলেশন নিয়ে। সো এইখানে আমরা চলে যাই প্রথম কোয়েশ্চেনটা যেটা পরীক্ষাতে আসে, দিস ওয়ান। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা খেয়াল করে আমি স্টার দিয়ে রাখছি এবং এরিয়া দিয়ে রাখছি। ভেসেল অ্যান্ড এরিয়া মানে কি আসলে? মানে হলো ফর এক্সাম্পল এওরটা, এওরটাকে আমি যদি কাটি, এওরটা ইজ এ ভেরি ওয়াইড ভেসেল, কিন্তু বডিতে একটাই এওরটা আছে, খেয়াল করো একটাই এওরটা আছে। তুমি একটা এওরটাকে তুমি যদি ক্রস সেকশন করো, তার যে এরিয়া আসবে, দ্যাট এরিয়া ইজ ভেরি স্মল, দ্যাট ইজ 2.5। স্মল আর্টারি, একটা সিঙ্গেল আর্টারি অনেক ছোট, ফাইন, কিন্তু স্মল আর্টারি তো অনেক। সবগুলা স্মল আর্টারিকে তুমি তার ক্রস সেকশনাল এরিয়া যদি যোগ করো, দেখা যাবে সেটা অ্যাওর্টার তুলনায় অ্যাজ এ কম্বো অনেক বেশি হবে, 20। সবচেয়ে বেশি সংখ্যায় যে ভেসেল গুলা থাকে বডিতে, দ্যাট ইজ ক্যাপিলারিস, হাইয়েস্ট নাম্বার, এবং ক্রস সেকশনাল এরিয়া হাইয়েস্ট ইন ক্যাপিলারি। এখন আমাকে বলো সবচেয়ে স্পিডে কোথায় যাবে এবং সবচেয়ে স্লো কোথায় যাবে? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এখানে আমাদের কমন সেন্স ফেল করবে, লেট মি টেল ইউ। তুমি যদি কমন সেন্সে চিন্তা করো, ধরো ঢাকা শহরে যেগুলা বড় রাস্তা, সকালবেলায় তুমি বড় রাস্তাতে তুমি যদি যাও, সেখানে যে স্পিড হবে হাইওয়েতে ভার্সাস চিপা গলি, ক্যাপিলারি হলো চিপা গলি, আর এওরটা বা স্মল আর্টারি যেগুলো হলো হাইওয়ে। নর্মালি আমরা এক্সপেক্ট করি যে হাইওয়েতে তোমার কি থাকবে, স্পিড অনেক বেশি থাকবে, এবং এইখানেও হাইওয়েতে স্পিড কি এক্সপেক্ট করি আমরা, বেশি থাকা উচিত। সো বেশি থাকবে, ইয়েস। এওরটাতে ব্লাডের যে স্পিড ইজ হাই, হাই ভেলোসিটি। অবভিয়াসলি তোমাকে সকালবেলায় চিন্তা করতে হবে, তুমি আবার জ্যামের মধ্যে তুমি চিন্তা করলে হবে না। সকালবেলায় খালি রাস্তা, চিপা গলি দিয়ে গাড়ি স্লো যাবে, বাট লার্জ হাইওয়ে such as aorta speed will be very high। আর ক্যাপিলারিতে স্পিড কেমন হওয়া উচিত? ক্যাপিলারি স্পিড হবে স্লো। সো ক্যাপিলারিতে যদি স্পিড হাই হয়, একটা মানে সমস্যা হবে। কি সমস্যা হবে? ক্যাপিলারিতে স্লো স্পিড কেন দরকার? বিকজ ক্যাপিলারিতেই হলো এক্সচেঞ্জ গুলা হয়। এক্সচেঞ্জটা হয়। সো যদি আমার ক্যাপিলারিতে স্পিড বেশি থাকে, কোনো কিছু নেওয়ার বা দেওয়ার আগেই সে চলে আসবে, ঠাস করে চলে আসবে। স্পিড শুড বি লোয়ার। তো এইখানে মানে যেখানে কমন সেন্স ফেল করবে সেটা কোন জায়গাটা? পরীক্ষাতে যখন জিজ্ঞেস করবে যে হুইচ অফ দ্য ফলোইং ভেসেল হ্যাজ দ্য হাইয়েস্ট ক্রস সেকশনাল এরিয়া, সবাই কোনটা চুজ করবে? অ্যাওরটা। কেন চুজ করবে? চিন্তা করবে হ্যাঁ একটাই তো অর্ডার আছে, অর্ডার চেয়ে বড় কোনো ভেসেল আছে নাকি রে? এটা তো সবচেয়ে বড়, তাহলে এটা তো ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি। কিন্তু প্রবলেম হলো এখানে যে ওয়ার্ডটা ওরা দেয় নাই, গ্যাটন বা জ্ঞানং, বা পরীক্ষা তো থাকবে না, দ্যাট ইজ কিউমুলেটিভ। Cumulative cross-sectional, it's not single vessel, it's the cumulative or total cross-sectional area of that group of vessel। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো তো পরীক্ষায় থাকবে না, সো ইউ মাইট গেট কনফিউজড, কমন সেন্স ফেল করতে পারে। সো এখান থেকে সামারি কি, এই বক্সটা পরীক্ষাতে কোয়েশ্চেন অনেকবার এসছে, কোয়েশ্চেন ইন রেসিডেন্সি, কোয়েশ্চেন ইন এফসিপিএস, ইউএসএমএলই, এমআরসিপি, হোয়াটএভার এক্সাম। এখান থেকে সামারি দুইটা। নাম্বার 1, lowest cross-sectional area is in aorta.
highest cross sectional area is in capillary. Capillary. Fastest speed, এটা easy, aorta. Slowest speed, capillary. ঠিক আছে, এটা হলো এখানকার মেইন সামারি। সাথে অ্যাডিশনাল কিছু পয়েন্ট আমরা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমরা যদি আর্টেরিয়াল লেভেল থেকে আমরা যদি মানে ভেনাস লেভেলে যাই, ভেনাসে দেখো হাইয়েস্ট ক্রস সেকশনাল এরিয়া হলো ভেনিউলে এন্ড লোয়েস্ট ক্রস সেকশনাল এরিয়া হলো ভেনা কাভাতে। এটা কেন সেম, ভেনিউলের সংখ্যা বেশি বলে ক্রস সেকশনাল এরিয়া বেশি, আর ভেনা কাভাতে একটাই আছে, যদিও সেটা অনেক বড় বাট স্টিল ক্রস সেকশনাল এরিয়ার তুলনায় সে হলো কম। স্পিড এখানে বেশি হবে আর ভেনিউলে স্পিড কম হবে, দ্যাট ইজ এক্সপেক্টেড। সো এখানে আমি দিয়েছি একটা সিকোয়েন্স করেছি যে স্লোয়ার টু হায়ার ফ্লো ভেলোসিটি সিকোয়েন্স, মানে স্পিড আস্তে আস্তে বাড়তেছে। লোয়েস্ট স্পিড হলো ক্যাপিলারিতে, তার চেয়ে ভেনিউলে একটু বেশি, ভেইনে আর একটু বেশি, আর্টেরিওলে আরো বেশি, স্মল আর্টারিতে আরো বেশি, ভেনা কাভাতে তার চেয়ে বেশি, এন্ড দ্য হাইয়েস্ট ভেলোসিটি ইজ ইন অ্যাওর্টা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য ফ্লো ভেলোসিটি। ঠিক আছে, তো মনে রাখবো তোমরা। লাগবে না আমাদের কোয়েশ্চেন। এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, ব্লাড প্রেশার কোথায় কোনটা আছে, এটা আমাদের লাগবে না অত বেশি, এটা লাগবে না। উই নিড ব্লাড ফ্লো, এই ইকুয়েশনটা আমাদের লাগবে, এটাও এক্সাম কোয়েশ্চেন। সো এখানে আমরা কিছু অদ্ভুত সংখ্যা এবং অদ্ভুত চিহ্ন দেখতে পাচ্ছি, এটা খুব সহজ হয়ে যাবে আশা করি। এখানে কি কি সংখ্যা এবং কি কি চিহ্ন দেখতে পাচ্ছি আগে সেটা দেখে আমরা কি বলতে যাচ্ছি। আসলে আমরা বলতে যাচ্ছি যে একটা ভেসেল দিয়ে যখন ব্লাড যায়, এই ব্লাডটা স্ট্রিম লাইনে যাচ্ছে বা স্ট্রিম লাইনে যাবে বা হলো সোজা যাবে, নাকি এই ব্লাডটা আঁকা বাঁকা যাবে। ঠিক আছে, সেটা কি কি ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, এই ভ্যারিয়েবলস গুলা দিয়ে একটা ইকুয়েশন বানানো হয়েছে। ঠিক আছে, সো ইংলিশে আমরা সেটাকে কি বলি, যদি সোজা একদম সবসময় স্ট্রেট লাইনে একটা ফ্লো যায়, দ্যাট ইজ কল্ড ল্যামিনার ফ্লো। আর যদি একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, ঘুরপাক কাচ্ছে ব্লাডটা, তখন সেটাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো অথবা টার্বুলেন্স। সো একটা ভেসেলের ভিতর কি পরিমাণ টার্বুলেন্স হবে সেটা আমি একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করি, দ্যাট নাম্বার ইজ RE অর রেনল্ডস নাম্বার। তার মানে এই RE অর রেনল্ডস নাম্বার যত বেশি হবে, আমার টার্বুলেন্স তত বেশি থাকবে। রেনল্ডস নাম্বার হাই, টার্বুলেন্স হাই। এখন আমাকে জানতে হবে যে কি কি কারণে এই রেনল্ডস নাম্বারটা চেঞ্জ হয়, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট চেঞ্জেস দ্য রেনল্ডস নাম্বার। এখানে দেখো তিনটা আছে উপরে, যেগুলো উপরে সেগুলা কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? প্রপোর্শনাল। প্রপোর্শনাল। তার মানে এইগুলা যদি বাড়ে তাহলে টার্বুলেন্স বাড়বে। নিচে যেটা আছে সেটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ইনভার্স রিলেশনশিপ। আমার নিচের এই ইটা, এটাকে বলে ইটা, ইটা যদি চেঞ্জ হয়, ইফ ইট গোজ ডাউন, টার্বুলেন্স গোজ আপ অ্যান্ড ভাইস ভার্সা। সো আমরা এখন এই নাম্বারগুলার মিনিংটা কি সেটা এখানে দেখি, লেখা আছে ভি, ডি অ্যান্ড পি। ভিডিপি, ভি হলো ভেলোসিটি, ডি হলো ডায়ামিটার, পি হলো ডেনসিটি। এটাকে আমি একটা রাস্তার সাথে তুলনা করতে পারি। ধরো আমার একটা রাস্তা আছে এবং এই রাস্তার মধ্যে গাড়ি আছে। সো এখানে কি কি ভ্যারিয়েবল আছে? প্রথম কথা, এই গাড়িটা কি স্পিডে যাচ্ছে, দ্যাট ইজ ভেলোসিটি। দুই নম্বর হলো এই রাস্তাটা কত বড়, দ্যাট ইজ ভেসেল ডায়ামিটার। তিন নম্বর হলো ডেনসিটি, এখানে কতগুলা গাড়ি আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল ঢাকা শহরে বড় রাস্তা, ধরো বিজয় সরণি বড় রাস্তা, অনেকগুলা গাড়ি এবং গাড়িগুলা চেষ্টা করতেছে বেশ স্পিডে যাওয়ার জন্য। ঠিক আছে, বড় রাস্তা, জায়গা আছে, গাড়ি চেষ্টা করছে স্পিডে যাওয়ার জন্য, গাড়ির সংখ্যা অনেক বেশি। তখন কি হবে, একটা এদিকে যাবে একটা ওইদিকে যাবে, এই চিপায় একজন ঢুকে যাবে, এই দিক দিয়ে মোটরসাইকেল ঢুকাই দিবে, এদিক দিয়ে সিএনজি ঢুকাই দিবে। ঠিক আছে,
তারপরে ঝগড়া লাগবে, তারপরে জ্যাম লাগবে, তারপর টার্বুলেন্স হবে। মানে ইউ উইল নট ফাইন্ড এ স্ট্রিমলাইন ফ্লো, উইল ইউ? কোনো স্ট্রিমলাইন পাবা? তুমি যদি বিজয় সরণিতে সকালবেলা যাও, দেখবা যে একটা দাঙ্গা লেগে গেছে। তার মানে এইসব ফ্যাক্টর যখন বেশি হবে, গাড়ির স্পিড বেশি, ভেসেলটা বড় মানে ডায়ামিটার বেশি, অ্যান্ড গাড়ির সংখ্যা যদি বেশি হয়, মানে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, যে ফ্লুইডটা আমার ভিতরে আছে, ভেসেলের ভিতরে আছে, সেটা যদি বেশি ডেন্স হয়, তখন আমার এই রেনল্ডস নাম্বারটা বেড়ে যাবে, টার্বুলেন্স হাই হবে। ঠিক আছে, এখন টার্বুলেন্স লো হবে কিসে? যদি ভিসকোসিটি বেড়ে যায়। ইটা ইজ দ্য ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। ভিসকোসিটি বেড়ে যাওয়া মানে গাড়িটা যদি এরকম হয়, গাড়িটা ধরো অনেক মানে ভারী, মানে গাড়িটা মোটামুটি ট্রাকের মতো। ট্রাক কি তোমার ডান বাম করে, খেয়াল করেছো? ট্রাক কিন্তু ধরো হাইওয়ের মধ্যেও রাস্তার মাঝখান দিয়ে সে যাচ্ছে, তো যাচ্ছেই তো যাচ্ছেই, মানে এক সোজা যাচ্ছে, ডান নাই বাম নাই, তার কোনো কথা নাই, কোনো চাওয়া নাই। ঠিক আছে, সে এক সোজা চলে যাবে। মনে রাখবে এভাবে, ট্রাকের ভিসকোসিটি বেশি, স্পিড কম, এটা এক সোজা যাবে। সো ভিসকোসিটি যখন বেশি হয়, ইফ দ্য ফ্লুইড ইজ স্টিকি, তখন সে একটা স্ট্রিম লাইন মেনটেন করবে, ডানে বায়ে বেশি যাবে না, এক সোজা যাবে। সো দ্যাট ইজ ইউর ট্রাক। এটা ধরে নাও এটা একটা ট্রাকের মতো। সো এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করি, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, একটা ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলে ফ্লুইডের ভেলোসিটি অনেক হাই, ভেলোসিটি হাই, তাইলে তার টার্বুলেন্স কেমন হবে? বেশি। বেশি হবে। গুড। নেক্সট ছিল ভেসেলটা অনেক মোটা, ডায়ামিটার অনেক বেশি, তার টার্বুলেন্স কেমন হবে? হাই। হাই। 3 নাম্বার যে পয়েন্টটা, 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? ডেনসিটি। গাড়ির সংখ্যা ধরো অনেক বেশি, ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইজ হাই, টার্বুলেন্স কেমন হবে? হাই। হাই। অ্যান্ড ভাইস ভার্সা, ভেলোসিটি যদি কম থাকে, ডায়ামিটার যদি কম থাকে, ডেনসিটি, সো এবং ভিডিডি এভাবে মনে রাখতে পারো। অর আমি এভাবে মনে রাখতাম যে ডিপ্লোমা ইন ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি, ডিডিভি। ডিডিভি একটা ডিগ্রি আছে না, ডায়ামিটার, ডেনসিটি, ভেলোসিটি। মুখস্থ করো আমার সাথে, কি বললাম? ডায়ামিটার, ডায়ামিটার, ডেনসিটি, ভেলোসিটি। ডায়ামিটার, ডেনসিটি, ভেলোসিটি, এর মধ্যে একটা বেশ মানে একটা রিদম আছে। সো রিদম অনেক সময় আমাদের মনে থাকে। ডায়ামিটার, ডেনসিটি, ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য টার্বুলেন্স। যদি কখনো এই ডিডিভি বাড়ে, টার্বুলেন্স বাড়বে, ডিডিভি কমে, টার্বুলেন্স কমে যাবে। অ্যান্ড যেটা ইটা, ভিসকোসিটি, এর সাথে টার্বুলেন্সের রিলেশনশিপ হলো একটা ইনভার্স রিলেশনশিপ, আর আমরা এইভাবে বলেছিলাম RE ইজ লাইক দিস। আর মানে যদি কখনো ভিসকোসিটি চেঞ্জ হয়, ইফ ভিসকোসিটি গোজ আপ, টার্বুলেন্স গোজ ডাউন, ইফ ভিসকোসিটি গোজ ডাউন, টার্বুলেন্স গোজ আপ। সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? এখন এই কনসেপ্টটাকে আমি একটা কোয়েশ্চেনে আমি অ্যাপ্লাই করব, যে কোয়েশ্চেনটা পরীক্ষাতে এসছে। সো রড PDF, ট্রিকি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 95। Can you see? Okay. The tendency of the blood flow to be turbulent, মানে RE increases. কখন RE বাড়বে? That's the question. When there is a decrease in, খেয়াল করো, কি কমলে টার্বুলেন্স বাড়বে? খুবই ট্রিকি ভাবে কোয়েশ্চেনটা করছে, কি কমলে টার্বুলেন্স বাড়বে? So there is only one thing, যেটা কমে গেলে turbulence বাড়ে। So the answer is, the main answer, খেয়াল করো, আমি ওয়ার্ডটা খেয়াল করো, viscosity। এখন এখানে একটা অ্যাডিশনাল আনসার আছে, খেয়াল করো, ব্লাডের যে ভিসকোসিটি আছে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট the main thing that determines the viscosity of the blood is হিমোগ্লোবিন। hemoglobin. So যদি হিমোগ্লোবিন কমে যায়, তাহলে ভিসকোসিটি কি হবে?
বেড়ে যাবে। কমে যাবে। কমবে। ও কমে গেলে কমে যাবে। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেমোগ্লোবিন যদি কমে যায় আমার ভিসকোসিটি কমে যাবে। তার মানে এইটা একটা ট্রু আনসার ডি। আর হেমোগ্লোবিন কমে যাওয়া মানে ভিসকোসিটি কমে যাওয়া, সো দ্যাট অলসো বি এ ট্রু আনসার। আর আমাদের যে ডায়ামিটার, ডেনসিটি এন্ড ভেলোসিটি তিনটেই কিন্তু অপশন এখানে আছে। ডায়ামিটার, ডেনসিটি এন্ড ভেলোসিটি সিকোয়েন্সিয়ালি। সো এইগুলাতে সিমিলার রিলেশনশিপ থাকবে। যদি কোয়েশ্চেনটা এভাবে হতো, tendency of the blood flow to be turbulent increases when there is an increase in, যদি বলতো এখানে এই শব্দটা সেম ওয়ার্ড থাকতো, ইনক্রিজ সিমিলার সেম, তাহলে আনসার হতো এই তিনটা ট্রু, তাই না? বুঝতে পারছো? ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা কিন্তু রেসিডেন্সিতে তোমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন ঘাটো দেখবে এই কোয়েশ্চেনটা আসছে, এবং এটার আনসার দাও 95 স্কোয়ার। এই দেখো লাস্টের দুইটা হলো ট্রু। And tendency directly proportional to diameter, proportional বলছো। আমাদের সূত্র আমি আবার লিখি, RE, আর আমি আমার মতো করে লিখি, is proportional to TdV divided by viscosity. Clear? Sorry everyone, একটু দেরি হয়ে গেল, আমরা আবার শুরু করছি from okay, আমরা ছিলাম গাইটনে সার্কুলেশন যে পার্টটা আছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা রিভিউ করলাম, সেটা হলো কনসেপ্ট অফ টার্বুলেন্স এন্ড দ্য কনসেপ্ট অফ রেনল্ড নাম্বার। নেক্সট আমাদের যে কনসেপ্টটা রিভিউ করতে হবে সেটা এখানে অন্যভাবে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি আমার নোটে চলে যাই। এই কনসেপ্টটা লাগবে, এটা পরীক্ষাতে আসে সবসময়, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। সো এখানে আমি সামারি করি, রেজিস্ট্যান্স অর আর ইকুয়ালস টু 8 ইটা এল ডিভাইডেড বাই পাই আর টু দি পাওয়ার 4। আমরা যদি এটাকে আর একটু ছোট করি, আমরা অন্যভাবে বলি, resistance is proportional to eta, resistance is proportional to length of the vessel, and resistance is inversely proportional to the 4th power of the radius of the vessel. তিনটা main variable। তার মানে হলো, ফর এক্সাম্পল একটা পেশেন্ট যার ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড যাচ্ছে, একটা পেশেন্টের ব্লাডে হিমোগ্লোবিন কম, তার ভিসকোসিটি কম, তার রেজিস্ট্যান্স কেমন হবে? কি মনে হয়? ভিসকোসিটি যদি কম হয়, the resistance also should be low. So যদি রেজিস্ট্যান্স লো হয়, অ্যানিমিক পেশেন্টের ব্লাডের স্পিড কেমন হবে? স্পিড, আমরা কিন্তু অন্য কিছু বলছি না, স্পিড। যেহেতু ভেসেল, yes, the speed of the blood will be high. So that's why there is hyperdynamic circulation in anemic patients. That is main reason. যেহেতু আমার হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন মানে ভিসকোসিটি কম, ভেসেল কম রেজিস্ট্যান্স দিচ্ছে, ব্লাডটা শাই করে চলে যাচ্ছে, স্পিড ইজ হাই and there is hyperdynamic circulation. So একটা ক্লিনিক্যাল এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। নেক্সট এক্সাম্পল, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য ভেসেল। লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স বেশি হবে, ভেরি সিম্পল। লেন্থ বেশি, লম্বা একটা ভেসেল, রেজিস্ট্যান্স বেশি, সিম্পল। 3 নম্বর কনসেপ্ট, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য 4th পাওয়ার অফ দ্য রেজিস্ট্যান্স। এটা খুবই সিম্পলি রাস্তা দিয়ে এক্সপ্লেন করা যায়। রেডিয়াস হলো একটা ভেসেলের ব্যাসার্ধ। রেডিয়াসটাকে আমরা বলতে পারি যে একটা ভেসেল কত বড় বা ছোট। যদি ভেসেল ছোট হয়, রেডিয়াস কেমন হবে? ছোট হবে। ভেসেলটা চিকন, রেডিয়াস চিকন। যদি রেডিয়াস চিকন হয়, তার রেজিস্ট্যান্স কেমন হবে? রেডিয়াস যদি কম হয়, রেজিস্ট্যান্স শুড বি হাই। এবং এটা আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে একটা ছোট রাস্তা দিয়ে একটা গাড়ি যখন যায়, তার স্পিড কেমন হবে? কম হবে, বিকজ এই রাস্তাটা ছোট, ন্যারো, হি ফিলস দ্য কার ফিলস রেজিস্ট্যান্স, সো স্পিড ইজ লো। যখন একটা হাইওয়েতে যাবে,
একদম খোলা রাস্তা, বড় রাস্তা, the speed of the car will be high. Speed of the car high because সে একটা low resistance feel করবে। Same as a vessel. Vessel যখন diameter, একটা সিঙ্গেল ভেসেল diameter যখন বেশি হবে, সেখানে রেজিস্ট্যান্স কম থাকবে, ব্লাডটা খুব ইজিলি চলে যাবে, ফ্লো অনেক বেশি হবে। যদি চিকন ভেসেল হয়, রেডিয়াস ছোট, রেজিস্ট্যান্স বেশি, ফ্লো এবং ভেলোসিটি কমে যাবে। যদি চিকন ভেসেল হয়, অল্প ব্লাড যাবে। সো এই তিনটা জিনিস এই একটা সিঙ্গেল ইকুয়েশনে দেওয়া আছে, এটা কমপ্লিটলি মেমোরাইজ করতে হবে, কমপ্লিটলি মেমোরাইজ করো, ঠিক আছে? এই জিনিসটাই গাইটনে একটু অন্যভাবে দেওয়া আছে, আমরা সেটা আর খুব বেশি না দেখি। লেটস মুভ ফরওয়ার্ড। এখানে আর কোনো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে কিনা? এইটা অত বেশি লাগবে না, শুধু কমপ্লায়েন্স সম্পর্কে একটু আইডিয়া লাগবে। আমরা কমপ্লায়েন্সটা দেখি। আর পালস প্রেশার, তাহলে এইটা হলো পরীক্ষার, রেসিডেন্সি পরীক্ষার আরেকটা কোয়েশ্চেন, দ্যাট ইজ pulse pressure. So pulse pressure is the difference between systolic minus diastolic. এবং এটা মেইনলি ডিপেন্ড করে হলো স্ট্রোক ভলিউমের উপর। সো যদি স্ট্রোক ভলিউম বেশি হয়, স্ট্রোক ভলিউম বেশি হলে সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হবে, ফলে পালস প্রেশার বেড়ে যাবে। স্ট্রোক ভলিউম যদি কম হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে, পালস প্রেশার কমে যাবে। এবং পালস প্রেশারের সাথে আমরা যে পালস দেখি, পালসের যে ভলিউমটা দেখি, সেটা মেইনলি ডিপেন্ড করে পালস প্রেশারের উপর। যদি আরো পালস প্রেশার বেশি হয়, পালসের ভলিউম কেমন হবে? বেশি হবে। সো কারো যদি স্ট্রোক ভলিউম ভালো থাকে, তুমি পালসের ভলিউমটা ভালো পাবে। যদি পালস প্রেশার কমে যায়, ফর এক্সাম্পল যদি হার্ট ফেইলিয়ার হয়, তখন পালসের ভলিউম কি বেশি থাকবে নাকি কম থাকবে? হার্ট ফেইলিয়ারে কমে যাবে। সেরকম যদি হার্ট ফেইলিয়ার হয়, তাহলে স্ট্রোক ভলিউম আমার কমে যাবে, ফলে পালস প্রেশার কমে যাবে, ফলে আমি যে পালস যেটা ফিল করব হাতের মধ্যে, সেই পালস ভলিউমটা আমি কম ফিল করব। সো পালস ইজ দ্য ইন্ডিকেটর অফ স্ট্রেংথ অফ ইউর হার্ট। পালস ভলিউম ভালো, তোমার হার্ট স্ট্রং। পালস ভলিউম কম, ইউর হার্ট ইজ প্রবাবলি উইক। ঠিক আছে? এখানে যেটা বলছে, টু মেজর ফ্যাক্টর এফেক্টস দ্য পালস প্রেশার। নাম্বার ওয়ান, স্ট্রোক ভলিউম। সো স্ট্রোক ভলিউম, পালস প্রেশার, এটা হলো মেইন ফ্যাক্টর, এবং এটা হলো একটা আরেকটার ডিরেক্টলি প্রপোর্শনাল। আর নেক্সট হলো কমপ্লায়েন্স। সো এটা আমরা পড়েছি অলরেডি, যে pulse pressure is proportional to the stroke volume. So the greater the stroke volume, the greater the pulse pressure. And pulse pressure is inversely proportional to the compliance. Compliance হলো ভেসেলের ডিস্টেন্সিবিলিটি। সো তোমার যদি এরকম হয়, তোমার ভেসেলটা মুভ করতে চায় না, ভেসেলটা বড় হতে চায় না, তার মানে তার ইয়াটা, মানে ভেসেল যে ডায়ামিটার আছে, সে প্রেশার অনুযায়ী সেটা চেঞ্জের যে ক্যাপাসিটি, সেটাকে বলে কমপ্লায়েন্স। যাক, ওই কনসেপ্ট, কমপ্লায়েন্সের কনসেপ্ট এখানে অত বেশি ইম্পর্টেন্ট না। মোর ইম্পর্টেন্ট হলো ইনফরমেশনটা মনে রাখা, দ্যাট ইজ পালস প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কমপ্লায়েন্স। তার মানে যদি কমপ্লায়েন্স বেশি হয়, পালস প্রেশার কেমন হবে? কমে যাবে। সো পালস প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স বেশি, পালস প্রেশার কম পাবে তুমি, সিস্টোলিক ডায়াস্টোলিকের মধ্যে গ্যাপটা কম থাকবে। ঠিক আছে? আর কমপ্লায়েন্স যদি কমে যায়, তখন পালস প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে? দ্যাট ইজ দ্য আইডিয়া। এই যে পালস প্রেশার ইজ ইকুয়ালস টু স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই কমপ্লায়েন্স। সো এটা কোয়েশ্চেনারের কনসেপ্ট, মনে রাখো। এখান থেকে সো মিন আর্টেরিয়াল প্রেশার, এটা একটা কনসেপ্ট, এটা এখানের তুলনায় আমার নোটে ভালো লেখা আছে। আমরা যদি নোটের প্রথম পেজে যাই, ওখানে লেখা আছে হোয়াট ইজ মিন আর্টেরিয়াল প্রেশার। সো মিন আর্টেরিয়াল প্রেশার, আমি থিওরিটিক্যালি এটার মানে হলো কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি আমি যদি মিন বের করতে চাই, আমাকে অনেকগুলা মেথডে বের করতে পারি, বাট সিম্পলেস্ট মেথড হলো ডায়াস্টোলিকের 2/3 প্লাস সিস্টোলিকের 1/3 আমি যদি যোগ করি, তখন যে প্রেশারটা পাওয়া যাবে, দ্যাট ইজ মাই মিন আর্টেরিয়াল প্রেশার। খেয়াল রাখো, ডায়াস্টোলিকের 2/3 এবং সিস্টোলিকের 1/3 যোগ করলে মিন আর্টেরিয়াল প্রেশার পাবো।
এটা আমাকে মুখস্থ রাখতে হবে। আর পালস প্রেশার আমরা পড়ে ফেললাম, proportional to the stroke volume and inversely proportional to the arterial complement. জাস্ট সামারি ওয়ার্ড গুলো আমার এখানে দেওয়া আছে। এবং পালস প্রেশারের ক্লিনিক্যাল যে রিলেভেন্স সেটা আমাকে মুখস্থ করতে হবে, যে পালস প্রেশার কিসে কিসে বাড়ে কিসে কিসে কমে, সেটাও একটা এক্সাম কোয়েশ্চেন। সো পালস প্রেশার কিসে কিসে বাড়বে, এমন কন্ডিশন গুলাতে বাড়বে যেখানে ইদার সিস্টোলিক ব্লাড প্রেশার হাই অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লো, এইসব কন্ডিশনে পালস প্রেশার বাড়বে। ফর এক্সাম্পল হাইপারথাইরয়েডিজম কি হয়, এসবিপি বেড়ে যায়। অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি কমে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যায়। অ্যাওর্টিক স্টিফেনিং বা অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয়, সরি স্টেনোসিস না, স্টিফেনিং মানে হলো এইজ রিলেটেড স্টিফেনিং, অ্যাওর্টাটা স্টিফ হয়ে যায়, পুরো অ্যাওর্টার ওয়ালটা, এটাকে বলা আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তো তখন আমার পালস প্রেশার বেড়ে যাবে। সেম ফর স্লিপ অ্যাপনিয়া এন্ড এক্সারসাইজ, সো দে ইনক্রিজ পালস প্রেশার। আর কমবে কোথায়, যদি শুধু অ্যাওর্টিক পিওর অ্যাওর্টিক স্টেনোসিস হয় তখন সিস্টোলিক ব্লাড প্রেশার কেমন হবে, কমে যাবে। ফলে যেহেতু সিস্টোলিক ব্লাড প্রেশার কম, পালস প্রেশার কমে যাবে। সেম ফর শক অ্যান্ড টেম্পোনার অ্যান্ড সিভিয়ার হার্ট ফেলিয়ার, সেটা মনে রাখতে হবে। আমার এখানে আরেকটা লিস্ট আমি দিয়েছি, এই যে ইনক্রিজ পালস প্রেশার কিসে কিসে পাওয়া যায়, আমার ওই লিস্টে ছিল রিগার্জিটেশন, হাইপারথাইরয়েডিজম, স্টিফেনিং, এক্সট্রা একটা অ্যাড করেছি, দ্যাট ইজ patent ductus arteriosus, that also causes increase in pulse pressure. আর ডিক্রিজ কোথায়, সেটা হার্ট ফেলিয়ার, শক, টেম্পোরারি সব বলেছি, এন্ড ইভেন হেমোরেজিক শকেও পালস প্রেশার কমে যাবে। এগুলো সব কমপ্লিটলি মেমোরাইজ করতে হবে, বিকজ অল আর এক্সাম কোয়েশ্চেন। আর মিন আর্টেরিয়াল প্রেশার সম্পর্কে 2-3টা পয়েন্ট আছে, এটা আমাকে মনে রাখতে হবে। অ্যাভারেজ, মিন বা অ্যাভারেজ ব্লাড প্রেশার যদি বেশি হয়, পারফিউশন তো বেশি হবে, সো ইট ডিটারমাইন্স দ্য পারফিউশন প্রেশার এন্ড কন্ট্রোলস দ্য পারফিউশন। এন্ড এটা কিসের সাথে রিলেটেড আমরা বললাম, এন্ড ডিপেন্ডস both systolic and diastolic, but most important pressure is systolic or diastolic? Which one? What do you think? Diastolic. Yes, because diastolic এর 2/3 এবং systolic এর 1/3. So more important is our diastolic blood pressure. আর এখানে কোয়েশ্চেন এর আনসার এগুলো পড়েছি। Amplitude of the pulse pressure directly proportional to mainly stroke volume. তবে আরেকটা ফিজিওলজির বই আছে, সেখানে ইলাস্টিসিটি অফ দ্য ভেসেল ওয়ালের কথা লেখা ছিল বলে পরীক্ষা রেসিডেন্সি যে কোয়েশ্চেন আছে, রেসিডেন্সি কোয়েশ্চেনে এই অপশনটা তুমি দেখতে পাবা কোয়েশ্চেন যখন সলভ করবা। সো যদি ইলাস্টিসিটি অপশনটা থাকে সেটাকে ট্রু দিবা, যদিও গাইডনে এটা নাই, কিন্তু অন্য একটা বইয়ে ছিল, এটা আগে একটা বই, ওই নাম ভুলে গেছি। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর্টেরিয়াল কমপ্লায়েন্স, মেইনলি কমপ্লায়েন্স, বাট অলসো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স, বাট মেইনলি হলো বইয়ের মধ্যে এই ওয়ার্ডটাই কমপ্লায়েন্সটা ইউজ করেছে। সো ইউজ দিস। মিন আর্টেরিয়াল প্রেশার, ভেইনস এটা লাগবে না আমাদের। মাইক্রো সার্কুলেশন থেকে আমাদের যে জিনিসটা লাগবে, that is, let's go forward, yes, this one. একটা ক্যাপিলারি থেকে ফ্লুইড কি বেরোবে নাকি ক্যাপিলারির ভিতরেই থাকবে, সেটা ডিটারমাইন করে 4টা ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলাকে একটা স্পেসিফিক নামে ডাকা হয়, দোজ আর নোন এজ স্টার্লিং ফোর্সেস, ইয়েস। এবং এটা খুবই সিম্পল একটা জিনিস। তো এটা হলো একটা ভেসেল, ক্যাপিলারি, এবং এটা হলো ইন্টারস্টিশিয়াল। এখন ভেসেলের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হলো ফ্লুইড থাকে, সেটা প্রেসার ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ক্যাপিলারি প্রেসার বলেছি, দ্যাট ইজ অলসো নোন এজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, নাম্বার 1। নাম্বার 2, একটা প্রেসার তার মধ্যে থাকে, সেটা হলো তার ভিতরে যে মলিকিউলস থাকে, ফর এক্সাম্পল অ্যালবুমিন থাকে, অ্যালবুমিন একটা প্রেসার ক্রিয়েট করে, সেটা হলো কলয়েডাল অসমোনিক প্রেসার। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারের টেন্ডেন্সি হলো, সে হলো ফ্লুইডটাকে পুশ করে, দিস পুশেস, এন্ড অ্যালবুমিন হলো ফ্লুইডটাকে কুল করে। জাস্ট আ সেকেন্ড।
ওকে, সরি। সো যেটা বলছিলাম, hydrostatic pressure pushes the fluid out of the capillary and colloid osmotic pressure pulls the fluid. সো আমরা ক্লিনিক্যালি যদি দেখি, যদি একটা মানুষের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, তখন তার ভেসেল থেকে ফ্লুইডটা বাইরে বের হয়ে যাবে। তখন আমরা ক্লিনিক্যালি সেটা কি দেখবো? উইল ফাইন্ড edema, edema. বাট মোর ইম্পর্টেন্টলি যেটা আমরা কমনলি দেখি, ফর এক্সাম্পল যদি কারো লিভার ডিজিজ থাকে বা নেফ্রোটিক সিনড্রোম থাকে, তার অ্যালবিউমিন লেভেল কমে যায়। আর অ্যালবিউমিন কমে যাওয়া মানে কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়া, ভেসেলের ভিতরে কলোয়েডাল প্রেশার কম। ফলে ফ্লুইডটা সে যদি পুল করতে পারবে না, রাদার ভিতর থেকে ফ্লুইডটা ইজিলি চলে যাবে। তখন আমরা কি দেখবো? দ্য পেশেন্ট উইল হ্যাভ ইডেমা। যদি কলোয়েডাল কমে যায় তখন আমার ইডেমা হবে, যদি হাইড্রোস্ট্যাটিক বেড়ে যায় তখন আমার ইডেমা, বিকজ দুটোতেই ফ্লুইড বাইরে চলে যাবে। বাইরের যে প্রেশারগুলো আছে সেগুলো হলো লেস ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার। যদি এখানে আমার ফ্লুইড বেশি থাকে, সে একটা প্রেশার ক্রিয়েট করবে, ফ্লুইডটা ভিতরে ঢোকার চেষ্টা করবে। এখানে যদি আমার ইন্টারস্টিশিয়াল কলোয়েড অসমোটিক প্রেশার বেশি হয়, সে হলো ফ্লুইডটাকে নিয়ে আসবে এখানে, ইট উইল পুল দ্য ফ্লুইড। এবং এইটা আমরা একটা জায়গায় দেখতে পাই যে যখন কারো লিমফেডেমা হয়, তখন দেখা যায় যে ইন্টারস্টিশিয়ামের মধ্যে কিছু মলিকিউলস জমা থাকে, কিছু প্রোটিনস জমা থাকে, যে প্রোটিনস গুলো ইউজুয়ালি লিমফেটিক্স দিয়ে পাস করে যাওয়ার কথা, কিন্তু লিমফেটিক্স অবস্ট্রাকশন থাকার জন্য, ফর এক্সাম্পল ফাইলেরিয়াসিস, লিমফেটিক্স অবস্ট্রাকশন থাকার জন্য ওই ফ্লুইডটা যেতে পারে, ওই প্রোটিনস গুলো যেতে পারে না, প্রোটিনস গুলো ইন্টারস্টিশিয়ামে থেকে যায়, ফলে কলয়েড প্রেশার বেড়ে যায় এবং ইন্টারস্টিশিয়াল ইডেমা হয়। এবং এই জন্য আমরা দেখে লিমফেডেমা দেখি, তাই না? লিমফেডেমা হয় যে লিমফ নোড ব্লক, লিমফেটিক্স ব্লক হওয়ার জন্য পা ফুলে যাচ্ছে, যেটাকে আমরা বলি এলিফ্যান্টিয়াসিস। বিকজ কেন হচ্ছে? বিকজ ডিক্রিজ লিমফেটিক ফ্লো, ইনক্রিজ ইন দ্য প্রোটিন লেভেল ইন দ্য ইন্টারস্টিশিয়াম, ফলে ইন্টারস্টিশিয়ামে সে ফ্লুইডটাকে ধরে রাখছে, যেটাকে আমরা বলছি লিমফেডেমা। এবং এই যে প্রেশারগুলো আছে, এই প্রেশারগুলোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটাই ডিটারমাইন করবে যে এটা কি বাইরে যাবে নাকি ভিতরে যাবে। সো আমরা যদি এভাবে দেখি যে পুশ ভার্সেস পুল, কে কে পুশ করবে হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন দ্য ক্যাপিলারি, নাম্বার 1। আরেকটা পুশ আউট করবে, মানে ইন্টারস্টিশিয়ামে পুল করা মানেই হলো ভেসেল থেকে পুশ করা, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কলোয়েডাল প্রেশার। সো দোজ ইজ দ্য প্রেশার যেটা ফ্লুইডটাকে বের করবে। আর পুল মানে ঢুকাবে, দা এখানে চিহ্নটা দেখি, পাইতে দেয়, হ্যাঁ পাই দেয়া আছে, পাইসি দিলে তো হয়, এটা পি দিয়েছে আবার, না পিসি দাও। পাইসি হলো ক্যাপিলারিতে কলার্ড প্রেশার, দ্যাট ইজ পুলিং, অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, দ্যাট ইজ HIF। এটা হলো পুলিং, মানে এই প্রেশার গুলা হলো ফ্লুইডটাকে ভেসেল থেকে বের করে দিবে। এবং এই প্রেশারের মধ্যে যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্স, এই দুইটা প্রেশারের যোগফল প্লাস এই দুইটা প্রেশারের যোগফল, এই ডিফারেন্সটা ডিটারমাইন করবে যে ফ্লুইডটা কি ভেসেলে থাকবে নাকি চলে যাবে। যদি এই ডিফারেন্সটা পজিটিভ হয়, ফ্লুইড বের হয়ে আসবে, যদি এই ডিফারেন্সটা নেগেটিভ হয়, তাহলে ফ্লুইড থেকে যাবে। সো এখানে আবার ওই 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 টার্মগুলো ইউজ করে এটা করেছে, দ্যাট ইজ কল নেট ফিল্ট্রেশন প্রেশার। সো পজিটিভের মধ্যে দেখো ক্যাপিলারি, ওটা হলো ইকুয়েশনটাকে ওরা হলো মিক্স করে ফেলছে, মানে আমি এখানে যেটা দিয়েছি এটা হলো ইজিয়ার ভার্সন, এটাকে ওরা মিক্স করে ফেলেছে। সো দ্যাটস অল, আমাদের লাগবে না। কলোয়েড অসমোটিক প্রেশার কতটুকু, এটা পরীক্ষাতে একবার আসছিল। হিউম্যানে কলোয়েড অসমোটিক প্রেশার অ্যাবাউট 28 মিলিমিটার, and এটার মেইন রিজন কি, দ্যাট ইজ প্রোটিন, অ্যালবুমিন, স্পেশালি অ্যালবুমিনটি মেইনলি কলোয়েড অসমোটিক প্রেশার ক্রিয়েট করে। আর পাশাপাশি ডোনান ইফেক্ট, মানে ইলেকট্রোলাইটস গুলো কিছুটা করতে পারে, বাট মেইনলি কলোয়েড অসমোটিক প্রেশার বাই ইওর অ্যালবুমিন। এবং এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ফোর্সেস, কি ফোর্সেস মুভ ফ্লুইড, আউটওয়ার্ড ক্যাপিলারি প্রেশার অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার অ্যান্ড কলোয়েডাল প্রেশার, অ্যান্ড ইনওয়ার্ড হলো প্লাজমা কলোয়েড অসমোটিক প্রেশার। এবং এটা ডিফারেন্স করেছে আউটওয়ার্ড মাইনাস ইনওয়ার্ড, অ্যান্ড নেট আউটওয়ার্ড ফোর্স হলো ফর এক্সাম্পল এখানে 813। সো এটা হলো একটা এক্সাম্পল। লাগবে না।
ডান। লিম্ফেটিক সিস্টেম আমাদের জন্য এত দরকার নাই। এখন আমরা একটু আমার যে নোটটা আছে সেই নোটটা একটু রিভিউ করব। এখানে কিছু কনসেপ্ট আছে কার্ডিয়াক ফিজিওলজির বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্ট গুলো দুই একটা আমরা অল্প করে দেখি। স্ট্রোক ভলিউম এই কনসেপ্টটা সবচেয়ে কমন। স্ট্রোক ভলিউম হলো একটা সিঙ্গেল বিটে যতটুকু ভলিউম বের হয় দ্যাট ইজ স্ট্রোক ভলিউম। সিঙ্গেল স্ট্রোক যে ভলিউম বের হচ্ছে। এবং স্ট্রোক ভলিউম কিভাবে বাড়ানো যায়, আমরা যদি এক্সারসাইজ করি তখন হার্টটা বেশি কন্ট্রাক্ট করবে, এবং বেশি কন্ট্রাক্ট করলে এটাকে বলা হয় একটা ইনট্রফি। যখন ইনট্রফি হবে তখন স্ট্রোক ভলিউম বাড়বে। যদি প্রিলোড বাড়ে, ফর এক্সাম্পল আমি যদি বেশি করে পানি খাই বা স্যালাইন খাই, আমার স্ট্রোক ভলিউম কি হবে, বেড়ে যাবে, কারণ আমার ভেনাস এন্ডে ব্লাড ভলিউম বাড়বে, ফলে আমার আরভি এবং আর এতে বেশি ব্লাড আসবে, প্রিলোড বেশি হবে, স্ট্রোক ভলিউম বাড়বে। আফটারলোড কমাইলেও স্ট্রোক ভলিউম বাড়ে। ফর এক্সাম্পল আমি যদি কাউকে ভ্যাসোডাইলেশন করি তখন স্ট্রোক ভলিউম বেড়ে যাবে। হোয়াট ইজ প্রিলোড? প্রিলোড হলো যে পরিমাণ ব্লাড আমার ভেন্ট্রিকলে আসে। ভেন্ট্রিকলে সবচেয়ে বেশি ব্লাড থাকে কখন? ডিউরিং ডায়াস্টোল। এন্ড ডায়াস্টোলিক ভলিউমটাই ইউজুয়ালি প্রিলোড হিসেবে দেখানো হয়। আফটারলোড মেইনলি হলো মেইন আর্টেরিয়াল প্রেসার, ইজেকশন ফ্র্যাকশন হলো স্ট্রোক ভলিউম এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউমের মধ্যে যে রেশিও দ্যাট ইজ ইজেকশন ফ্র্যাকশন। এবং ইজেকশন ফ্র্যাকশন নর্মালি 55%, যদি কমে যায় দ্যাট ইজ হার্ট ফেলিয়ার। আমরা কার্ডিয়াক সাইকেল পড়ে ফেলেছি, হার্ট সাউন্ডস আমরা পড়ে ফেলেছি, ডান। স্পিটিং আমরা পড়ে ফেলেছি, এন্ড জেভিপি এটা হলো আমাদের মানে কনসেপ্ট গুলোর মধ্যে একটা হাই ইএল কনসেপ্ট। এটা আমরা একটু 5 মিনিট সময় দিই। এই কনসেপ্ট আমরা 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে আমরা জেভিপি কমপ্লিট করে ফেলবো। সো জেভিপি বোঝার জন্য আমার জাস্ট আরএ আরভি এই দুটো স্ট্রাকচার আমার আঁকতে হবে। সাপোজ এটা হলো আরএ, এটা হলো আরভি, এটা হলো ধরো পালমোনারি আর্টারি, এবং আর এর সাথে কানেক্টেড হলো সুপার ভেনা কাভা, তার সাথে কানেক্টেড হলো ইন্টারনাল জুগুলার ভেইন, যেখানে আমরা জেভিপিটা আসলে দেখতে পাই। আইডিয়াটা হলো যে আর এতে যদি প্রেসার চেঞ্জ হয়, জেভিপি যেটা ইন্টারনাল জুগুলার ভেইনে দেখা যায় সেটা তো প্রেসার সিমিলারলি চেঞ্জ হয়। সো জেভিপির মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা রাইট এট্রিয়ামের প্রেসারটা দেখতে পাচ্ছি। সো সিমিলার প্রেসার চেঞ্জ হবে যেহেতু এটা কানেক্টেড। সো আর এতে কিভাবে প্রেসার চেঞ্জ হয় সেটা বুঝতে গেলে কার্ডিয়াক সাইকেল আমাকে বুঝতে হবে, এবং কার্ডিয়াক সাইকেল বুঝতে গেলে আমরা যে কোনো একটা সিঙ্গেল স্টেজ থেকে শুরু করতে পারি। এখানে সাধারণত যে স্টেজ থেকে শুরু করা হয় দ্যাট ইজ এ ওয়েভ, এবং এই স্টেজটা হলো অ্যাট্রিয়াল সিস্টোল। সো এ ওয়েভ হলো অ্যাট্রিয়াল সিস্টোল বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। সো যখনই আমার অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, যদি অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে এগেইনস্ট দ্য ট্রাইকাসপিড ভালভ, অ্যাট্রিয়াম যে কোনো জিনিস কন্ট্রাক্ট করলে তার ভিতরে ভলিউমটা একটু কম্প্রেসড হয়, তখন প্রেসার কি হবে? একটু বেড়ে যাবে। ভেরি সিম্পল। কন্ট্রাকশন হলে ভলিউমটা কন্ট্রাক্টেড হবে and the pressure will rise. So আমি জেভিপিতে এই প্রেসারটা বাড়তে দেখবো, দ্যাট ইজ দ্য এ ওয়েভ। দেন যে ওয়েভটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ সি ওয়েভ। যখনই অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলো, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হওয়ার পরে কি হয়? ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হয়ে যায়, এবং আরভিতে দেখা যাচ্ছে আরভি ভালভ বাইরের দিকে আউটফ্লো ভালভ, পালমোনিক ভালভ যেটা সেটাও ক্লোজ, ট্রাইকাসপিড ভালভও ক্লোজ। এই অবস্থায় দুইটা ভালভ ক্লোজ থাকা অবস্থায় আরভি কন্ট্রাকশন করে, এটাকে বলে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন অফ দ্য আরভি। এখন আরভি যখন কন্ট্রাক্ট করে সে ট্রাইকাসপিড ভালভকে কি করবে? পুশ করবে উপরের দিকে, বালজ আউট করবে। হ্যাঁ, ইট উইল বাল্জ টুয়ার্ডস দ্য আরএ। সো আরএ তে বাল্জ করার জন্য আরএ প্রেসারটা একটু বাড়বে, দ্যাট ইজ কল সি ওয়েভ। এবং এই বালজিং হওয়ার ঠিক পরে দেখা যাবে যে আরভির প্রেসার এত বেশি বেড়ে গেছে যে এই পালমোনিক ভালভটা ওপেন হয়ে গেছে, ফলে আরভি থেকে ব্লাডটা বের হয়ে যাবে।
সো আরভি থেকে যদি ব্লাড বের হয়ে যায়, যে ট্রাইকাসপিড ভালভ বাল্জ করেছিল সে আবার ব্যাক করবে না, ইট উইল গো ডাউন, ইট উইল গো ডাউন টুয়ার্ডস দ্য আরভি। আর এর দিকে চলে গেছিল, এরকম আর এর দিকে চলে গেছিল, এখন সেখান থেকে আবার আরভিতে চলে আসবে, ফলে আর এর ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, আর এর ভিতরে প্রেসারটা হঠাৎ করে ফল করবে, আরভি খালি হয়ে যাচ্ছে, ট্রাইকাসপিড ভালভ নিচে নামতেছে, ফলে দ্য প্রেসার ইন দ্য আরএ উইল ফল, এটাকেই বলা হচ্ছে এক্স ডিসেন্ট। এক্স ডিসেন্ট। এখন কথা হলো যে ঠিক আছে, আরভি থেকে ব্লাড চলে যাচ্ছে, ট্রাইকাসপিড ভালভ তো একবারে পুরো আরভির ভিতরে ঢুকবে না, একটা পর্যায়ে গিয়ে ট্রাইকাসপিড ভালভ এখানে বসে থাকবে, ট্রাইকাসপিড ভালভ ক্লোজ, ফাইন। এখন আমার ন্যাচারাল যে অ্যাপারচার আছে আইভিসি এবং এসভিসি, সেটা দিয়ে তো সবসময় ট্রিকলিং অফ ব্লাড আসতেছে, সবসময় ব্লাড এসে আরএতে জমা হচ্ছে। এই যে ব্লাডটা এসে আরএতে জমা হচ্ছে, দ্যাট ইজ ক্রিয়েটিং এ স্লো ওয়েভ, দ্যাট ইজ ভি ওয়েভ। ঠিক আছে, ভি ওয়েভটা হলো দ্য ফিলিং অর বিলিং অফ অ্যাট্রিয়া or feeling of atria, I'm just বিলিং বললাম, ফিলিং অফ অ্যাট্রিয়া, অ্যাট্রিয়াটা যখন ব্লাড দিয়ে ভরতেছে, ব্লাড দিয়ে ভরলে তো প্রেশার একটু বাড়বেই, খুব অল্প অল্প করে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, এটাকে বলা হচ্ছে ভি ওয়েভ। তো অ্যাট্রিয়া যখন ভরে গেল, ভরে টইটুম্বুর, সে অবস্থায় হঠাৎ করে ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে, যখনই ট্রাইকাসপিড ভালভ খুলবে তখনই এই ভলিউমটা ঠাস করে আরভিতে পড়ে যাবে, তখন কোন ওয়েভটা পাবো? I'll find ওয়াই ওয়েভ। সো আমি যদি এখন আবার সামারি করি, আমি কি কি ওয়েভের কথা বললাম। এ ওয়েভ ইজ ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়া। সি ওয়েভ ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য আরভি, কিন্তু আরভিতে কন্ট্রাকশন হলে কি হচ্ছে, ট্রাইকাসপিড ভালভটা অ্যাট্রিয়ার ভিতরে চলে আসতেছে, অ্যাট্রিয়াকে চাপ দিচ্ছে, সো ফলে একটা ওয়েভ হচ্ছে। আবার যখন আরভি থেকে ব্লাড সব বের হয়ে যাচ্ছে, তখন আবার ট্রাইকাসপিড ভালভ যেটা বাল্জ হয়েছিল, এরকম ট্রাইকাসপিড ভালভ এই সি ওয়েভের সময় এরকম হচ্ছিল টুয়ার্ডস দ্য আরভি, তারপর এক্স ডিসেন্টের সময় নিচে নেমে যাবে, সো দ্য ট্রাইকাসপিড ভালভ উইল গো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে এবং অ্যাট্রিয়াটা রিল্যাক্স করবে। তো এই অবস্থায় একটা প্রেসার ফল করবে, দ্যাট ইজ এক্স ডিসেন্ট। আর ভি ওয়েভ হলো অ্যাট্রিয়াটা ফিল করছে, বিলিং বা ফিলিং হচ্ছে। আর ওয়াই ডিসেন্ট হলো খুবই সহজ, যখনই ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে তখনই হলো ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ফল করবে এবং তখন জেভিপি ফল করবে, দ্যাট ইজ ওয়াই ডিসেন্ট। যেটা নিয়ে ইউজুয়ালি কনফিউশন হয় সেটা হলো ধরো এক্স ডিসেন্ট, সবাই এক্স ডিসেন্টটা ভুলে যায় যে এক্স ডিসেন্ট কেন হচ্ছে। সো এক্স ডিসেন্ট হচ্ছে ডিউ টু ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য ট্রাইকাসপিড ভালভ, এইটা মুখস্থ করতে হবে। এ ওয়েভ ইউজুয়ালি কেউ ভুল করে না, সি ওয়েভও ভুল করে না। এ ওয়েভ হলো অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, সি ওয়েভ হলো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ইজি। ভি ওয়েভও ভুল করে না, ভুল করা হলো এক্স ডিসেন্ট। এখন আবার ক্লিনিক্যাল যে কোরিলেশন সেটা যদি আমরা দেখি, যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন কোথায় হয় আর কোথায় অ্যাবসেন্ট থাকে। যখন এএফ হয় তখন অ্যাট্রিয়াতে কোনো কন্ট্রাকশন হয় না, ফলে এএফ এ কোনো এওএফ পাওয়া যায় না। এএফ ডাজ নট হ্যাভ এনি এওএফ, সিম্পল অ্যাজ দ্যাট। নাও নেক্সট হলো ভি ওয়েভ। ভি ওয়েভ কখন অনেক বড় দেখা যায়? ভি ওয়েভ বড় দেখা যায় যদি পেশেন্টের ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকে। সো ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকলে যেটা হবে, চিন্তা করো এইভাবে, যে এখানে হলো অ্যাট্রিয়া, সাপোজ দিস ইজ দ্য অ্যাট্রিয়া, এখানে হলো ট্রাইকাসপিড ভালভ, এখানে হলো ভেন্ট্রিকল, আর এখানে হলো ধরো পালমোনিক ভালভ। যদি ট্রাইকাসপিড রিগার্জ হয়, টিআর থাকে, তখন ব্লাড পালমোনিক ভালভেও যাচ্ছে আর কিছুটা ব্লাড চলে আসবে টুয়ার্ডস দ্য অ্যাট্রিয়া। তো নর্মালি অ্যাট্রিয়াতে যে ব্লাড আসার কথা ছিল আইভিসি এবং এসভিসি দিয়ে, এখন আমি আরেকটা এক্সট্রা সোর্স থেকে ব্লাড পাচ্ছি, দ্যাট ইজ ফ্রম টিআর। ফলে আমার অ্যাট্রিয়ামে অনেক জায়গা থেকে ব্লাড আসতেছে, ফলে অ্যাট্রিয়ামে ব্লাড বা ফিলিং হওয়ার জন্য যে ওয়েভটা পাওয়া যায়, দ্যাট ইজ ভি ওয়েভ। তাহলে এই ওয়েভটা কি হবে, যেহেতু ফিলিং আমার বেশি হচ্ছে, এক্সেসিভ ফিলিং হচ্ছে, ফলে এই প্রেশারটা বেড়ে যাবে। সো ইউ উইল ফাইন্ড জায়ান্ট ভি ওয়েভ ওয়্যার ইন টিআর। আর যদি ট্রাইকাসপিড স্টেনোসিস হয়, তখন কি অ্যাট্রিয়ার যে ব্লাডটা সে খালি হবে? ধরো ট্রাইকাসপিড আমার স্টেনোসিস আছে, ট্রাইকাসপিড স্টেনোসিস অবস্থায় আছে, ফলে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করতেছে, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করছে, তখন তার ভিতরে যে ভলিউম সেটা সম্পূর্ণ খালি করতে পারবে না। সো ট্রাইকাসপিড স্টেনোসিস থাকলে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য যে এওএফটা হয় সেটা কি হওয়া উচিত? ছোট হবে না বড় হবে? ট্রাইকাসপিড স্টেনোসিস, অ্যাট্রিয়া একটা চিকন রাস্তা দিয়ে সে প্রেসার দিচ্ছে, কন্ট্রাক্ট করছে, ফলে অ্যাট্রিয়ার ভিতরে প্রেসার কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। সো
যদি tricuspid stenosis হয়, the A wave will be large. আর regurgitation এ কোনটা large হবে? B wave. So the V wave will be large or giant in case of tricuspid regurgitation. Why descent? যেটা মনে রাখতে হবে, এই দুইটা লাইন, এটার মেকানিজমটা একটু কমপ্লেক্স, এটার মেকানিজম আমি যাব না। So prominent Y descent in constrictive and absent Y descent in cardiac tamponade, এটা এখন মুখস্থ রাখো। লার্জ ওয়েভ যে কোনো কিছুতে, সহজ কথা হলো যে কোনো কিছুতে জেভিপি বাড়লে ওয়েভও বড় হয়ে যায়। বাট ক্লাসিক কজ যেটা তোমার ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, দ্যাট ইজ ট্রাইকাসপিড স্টেনোসিস, দ্যাট ইজ দ্য ক্লাসিক কজ। তবে আদার কজও হতে পারে আমাদের জন্য। ওইটাকে কি ক্যানন ওয়েভ বলে? ও, ক্যানন ওয়েভটা আমি পরে বলবো। ক্যানন এ ওয়েভ, ক্যানন এ ওয়েভ কোথায় পাওয়া যায়? ক্লাসিক্যালি পাওয়া যায় যদি কমপ্লিট হার্ট ব্লক হয়, অথবা যদি এভি ডিসোসিয়েশন থাকে। ফর এক্সাম্পল যদি জাংশনাল রিদম হয়, যদি ভিটি হয়, ইভেন এসভিটি তেও পেতে পারি, বাট সাধারণত জাংশনাল ভিটিতে বেশি পাওয়া যায়। আর ক্লাসিক্যালি হলো কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক হলো এমন একটা সিচুয়েশন যেখানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, দে হ্যাভ নো সিনক্রোনাইজেশন। ধরো নর্মালি অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করে তখন ট্রাইকাসপিড ভালভ কি হওয়া উচিত? ওপেন হওয়া উচিত, তাই না? বা ওপেন থাকা উচিত। এখন যদি এরকম হয় যে অ্যাট্রিয়াম খুব ফোর্সফুলি কন্ট্রাক্ট করছে, বাট দ্য ট্রাইকাসপিড ভালভ ইজ ক্লোজড, তখন অ্যাট্রিয়াতে প্রেসার কেমন হবে? অনেক বেশি বেড়ে যাবে। হঠাৎ করে মনে হবে যে অ্যাট্রিয়াম থেকে একটা ব্লাডের শুটিং হবে, ইট উইল শুট টুয়ার্ডস দ্য জেভিপি অর জুগুলার ভেইন। অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে, নিচে যেতে পারছে না। নিচে যদি যেতে না পারে, মানে ট্রাইকাসপিড ভালভ যদি যেতে না পারে, তখন সে কি হবে? ইট উইল শুট আপ, ক্যাননের মতো। ইয়েস, ব্যাক ফ্লো করবে, অনেক বেশি ফ্লো হবে। দ্যাট ইজ কল ক্যানন ওয়েভ। ক্লাসিক্যালি কমপ্লিট হার্ট ব্লকে পাওয়া যায়, এবং এটা তো রেগুলারলি পাওয়া যাবে না, মাঝে মাঝে পাওয়া যাবে। কারণ সিনক্রোনাইজেশন কখনো সিঙ্ক হবে, কখনো সিঙ্ক হবে না। যখন সিঙ্ক হবে না তখনই এটা হবে, ঠিক আছে? আর আদার যে কজগুলো আছে সেটা আমি বললাম। রেজিস্ট্যান্স ফ্লো আমরা পড়ে ফেলেছি, ডান। ব্লাড ফ্লো, ভেলোসিটির এই কনসেপ্টটা আমরা গ্যানং থেকে রিভিউ করেছি। ইনভার্সলি প্রপোর্শনাল, গাইডন থেকে। ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া, তার মানে হলো যদি এরিয়া যত বেশি হয় তাহলে ভেলোসিটি কম হবে। ক্যাপিলারিতে ক্রস সেকশনাল এরিয়া প্রায় 2500 বেশি, সো লোয়েস্ট ফ্লো ভেলোসিটি। এবং আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো সবই মানে পরীক্ষার কোয়েশ্চেন, যে ভেলোসিটি একটা ভেসেলের মধ্যে ভেলোসিটি কোন জায়গায় বেশি থাকবে, মাঝখানে না সাইডে? সেম অ্যাজ রোডের মধ্যে স্পিডি ভেসেল গুলা, স্পিডি গাড়িগুলো থাকে মাঝখানে, সো সেন্টারে স্পিড বেশি থাকবে। ভেইনে বেশি হবে কেন? ক্রস সেকশনাল এরিয়া কার বেশি, ভেইনের বেশি নাকি ভ্যানিউলস এর বেশি? টোটাল, লার্জার টোটাল ক্রস সেকশনাল এরিয়া, এই জন্য ভেইনের স্পিড ভ্যানিউলের চেয়ে কিন্তু বেশি, ঠিক আছে? এবং এখানে কেউ কেউ ভুল করতে পারে এইভাবে, যে ভেইন এবং ভ্যানিউলের মধ্যে চিন্তা করবে যে ভ্যানিউল তো চিকন, আমরা যদি একটা ট্যাপ ছাড়ি, ট্যাপটা যদি চিকন হয় তাহলে স্পিড কি হওয়া উচিত? বেশি হওয়া উচিত না? এভাবে চিন্তা করো, একটা ট্যাপ তোমার যদি চিকন হয়, বা তোমার হাতের মধ্যে তুমি একটা ওই স্প্রেয়ার নিয়েছো বা একটা টিউব নিয়েছো, টিউব দিয়ে পানি বেরোচ্ছে, আর টিউবটা যদি চিকন করো তাহলে স্পিড কেমন হবে? এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই এটা। টিউবটা চিকন করে ধরলে স্পিড বেশি হয় না? এখানে কিন্তু এটা খাটবে না, ঠিক আছে? এখানে কিন্তু এই কনসেপ্ট ইউজ করা যাবে না। এখানে আমি ইনিশিয়াল যেটা বলেছিলাম সেটাই, চিকন হওয়া সত্ত্বেও এটা তোমার টোটাল চিন্তা করতে হবে। টোটাল হিসাব করলে ভেইনের একটা টোটাল ক্রস সেকশনাল এরিয়া ভেনিউলের চেয়ে কম, সরি, ভেইনের যে টোটাল ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটা ভেনিউলের চেয়ে কম। টোটাল চিন্তা করতে, যদি টোটাল চিন্তা করো, দেন ইয়েস, the venules will have slower speed and the veins will have higher speed. বা যদি সিঙ্গেল ভেসেল চিন্তা করো, একটা ভেইন তো বড় আর ভেনিউল তো চিকন, কেউ মনে করতে পারে যে ভেনিউল হয়তো বা স্পিড বেশি যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ভেইন মোটা, স্পিড বেশি, ভেনিউল চিকন, স্পিড কম, ঠিক আছে? বিকজ টোটাল আমি ইউজ করছি। বাকিগুলো সেম। অ্যাকশন পটেনশিয়াল আমরা পড়ে ফেলেছি। রিফ্লেক্টরি পিরিয়ড আমার মনে হয় সবার ভালো আইডিয়া আছে, এটা অত বেশি স্পেশাল কিছু না। ইসিজি আমরা পড়ে ফেলেছি, ইসিজির জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে মোটামুটি, ডান। এখন এইখানে আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা খুব ইজি, এখানে মানে 1 থেকে 2 মিনিট সময় লাগবে আমাদের।
চলে গেল। সো baroreceptor and chemoreceptor. সো মেইনলি হলো আমাদের baroreceptorটা ইম্পর্টেন্ট। সো ব্যারো মানে কি? ব্যারো মানে হলো প্রেসার, বিপি। সো baroreceptor মেইনলি মোর অ্যাক্টিভ স্পেশালি যখন প্রেসার বেড়ে যায়, তখন baroreceptor অনেক কাজ করে। সো baroreceptor কিভাবে কাজ করে সেখানে একটা খুব সুন্দর সামারি দেওয়া আছে। সো baroreceptor যদি কখনো প্রেসার কমে যায়, সাপোজ ইউ হ্যাভ লো প্রেসার, যখন প্রেসার কমে যাবে তখন প্রেসার কম যেহেতু, তাহলে baroreceptor মানে অ্যাক্টিভ থাকবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো তখন baroreceptor ফায়ারিং কমে যাবে, এবং যখন baroreceptor ফায়ারিং কমে যায় তখন তার সিম্প্যাথেটিক ড্রাইভ বেড়ে যায়। সিম্প্যাথেটিক ড্রাইভ বেড়ে গেলে কি হবে? ভেসোকনস্ট্রিকশন হবে, হার্ট রেট বেড়ে যাবে, অ্যান্ড ব্লাড প্রেশার বাড়বে, সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি কখনো প্রেসার বেড়ে যায় তখন baroreceptor ডিসচার্জ কেমন হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রেসার বেশি, baroreceptor discharge also increased. So কখনো hypertension হয়, if you have high blood pressure, তখন increased baroreceptor activity, ফলে sympathetic nervous system তখন কেমন হবে? It will Decrease. fall. Ultimately blood pressure will fall. So এটাই হলো baroreceptor। যেটা সবাই ভুলে যায় সেটা মনে করতে পারে যে ব্লাড প্রেশার কম হলে মনে হয় baroreceptor ফায়ারিং বেড়ে যাবে। নো, ব্লাড প্রেশার কম, baroreceptor ফায়ারিং কম। ব্লাড প্রেশার বেশি, baroreceptor ফায়ারিং বেশি। আলটিমেটলি কি হবে? মেকানিজম তো খুবই সিম্পল, বুঝে গেছি। সো এটা ডান, লাগবে না। এটা একটা জাস্ট মেমোরাইজেশন বক্স। সো আমি এটাতে আর খুব বেশি হাইলাইট করবো না, তোমরা সবাই জানো, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে কারণ এটা পরীক্ষাতে আসে। নেক্সট, শেষের দিকের একটা কনসেপ্ট হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এইটা একটা ভ্যালুয়েবল কনসেপ্ট এবং এখান থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে থাকার সম্ভাবনা অনেক বেশি। সো এটার আমি একটা ভেরি শর্ট সামারি করি হোয়াটস গোয়িং অন। সো প্রথম কথা, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এর মেইন গোল হলো টু মেনটেন ব্লাড প্রেশার। দ্যাট ইজ দ্য মেইন গোল। সো ব্লাড প্রেশার মেইনটেইন করার জন্য মেইনলি দুইটা জিনিস বা তিনটা জিনিস করতে হয়। একটা হলো তোমার ভেসোকনস্ট্রিকশন করতে হবে, সো ভেসোকনস্ট্রিকশন করতে হবে, এবং আরেকটা হলো তোমার বডিতে ফ্লুইডের ভলিউম মানে ব্লাড ভলিউম বাড়াতে হবে। এডিএইচ। হ্যাঁ, সো ভেসোকনস্ট্রিকশন কিভাবে করে? বাই অ্যাঞ্জিওটেনসিন। ভলিউম কিভাবে বাড়ায়? বাই অ্যালডোস্টেরন এন্ড বাই এডিএইচ। ঠিক আছে, মানে স্পেসিফিক্যালি এই তিনটা জিনিসই হলো আলটিমেটলি এই সিস্টেমের মাধ্যমে তৈরি হয় বা অ্যাক্টিভেট হয়। সো অ্যাঞ্জিওটেনসিন মেইন ম্যান, অ্যালডোস্টেরন হলো সেকেন্ডারি, এন্ড এডিএইচ হলো টারশিয়ারি। এডিএইচ এখানে অত বেশি ইম্পর্টেন্ট না। সো যখনই আমার ব্লাড প্রেশার কমে যাবে তখনই কি হবে? এই রাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, সিম্পল অ্যাজ দ্যাট। আমার যদি পানি না খাই, আমি যদি গরমের মধ্যে ঘামি, তখন আমার রাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। সো এখানে দেয়া আছে যদি কখন আমার ব্লাড প্রেশার ফল করে তখন রাস সিস্টেমের যে ইনিশিয়াল জায়গাটা আছে, জেজি সেল, কোথায় থাকে? ইন দ্য নেফ্রন। নেফ্রনের কোন জায়গায় থাকে? এফারেন্ট আর্টেরিয়ল। এফারেন্ট আর্টেরিয়লে থাকে। জেজি সেলস আর জাক্সটা গ্লোমেরুলার সেল, খেয়াল নামটা খুবই সুন্দর, এবং সেটা এফারেন্ট আর্টেরিয়লের চারদিকে থাকে। দ্যাট ইজ জেজি অ্যাপারেটাস বলে একটা অ্যাপারেটাস আমরা জানি। জেজি সেলস আর প্রেজেন্ট ইন দ্য অ্যাফারেন্ট আর্টেরিয়ল বা ক্লোজ টু দ্য অ্যাফারেন্ট আর্টেরিয়ল। এবং এই জাক্সটা গ্লোমেরুলার যে সেল আছে, এই সেলটা একটা হরমোন এবং এনজাইম। রেনিন কিন্তু ইটস এ হরমোন এন্ড অলসো অ্যান এনজাইম। এই রেনিন এনজাইমটা রিলিজ করে। ওর কাজ হলো লিভার থেকে তৈরি হওয়া অ্যাঞ্জিওটেনসিনোজেনকে ক্লিভ করে ভেঙে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করে। অ্যাঞ্জিওটেনসিন 1 এর অ্যাক্টিভিটি খুব কম, ফলে যে অ্যাক্টিভেশন হওয়ার জন্য লাংসে চলে যায়। লাংসে হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম তাকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করে, যেটা হলো অ্যাক্টিভ কম্পোনেন্ট। এবং এই অ্যাঞ্জিওটেনসিন 2 এর অনেকগুলো কাজ আছে। মেইন কাজ হলো সে ভেসোকনস্ট্রিকশন করে, ব্লাড প্রেশার বাড়ায়। সে হলো আমার যে অ্যালডোস্টেরন সিক্রেটিং এরিয়া আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে জোনা গ্লোমেরুলোসা আছে, সেখানে যাবে, সেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ করবে, এবং সেটা হলো ফ্লুইড অ্যান্ড ওয়াটার রিঅ্যাবসর্পশন করবে, এন্ড অ্যাডিশনালি সে এডিএইচ কে স্টিমুলেট করতে পারে। আরো কিছু অ্যাকশন আছে, সেটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আমরা এখন এই পয়েন্টটা দেখি। রেনিন
কি করবে? It activates angiotensin to angiotensin 1. That is the main function. 2, কি করবে? মেইন কাজ হলো ভেসো কনস্ট্রিকশন। ANP-BNP কখন রিলিজ হবে? আমার যদি ভলিউম কম থাকে নাকি ভলিউম বেশি থাকে? If I have, yes, হাইপার ভলিউমে থাকলে ANP-BNP রিলিজ হবে। ADH আমরা বললাম যে এটা অ্যালডোস্টেরন সিক্রেশনকে স্টিমুলেট করে, and it helps the retention of water. ADH is equals to water. ADH বেশি মানে বডিতে ওয়াটার বেশি জমা থাকবে। অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কি আমরা বললাম। এক্সারসাইজ চেঞ্জ, খুবই সিম্পল কিছু চেঞ্জ আছে, সেটা আমি আর খুব বেশি হাইলাইট করবো না। পালসেস, এটা মেমোরাইজেশন করতে হবে, যদিও এটা মেডিসিনের টপিক, কিন্তু অ্যাজ পার্ট অফ ফিজিওলজি অনেক জায়গায় আছে, তো এখানে আমি আর খুব বেশি বোঝার যাব না। এই জায়গাটা দ্যাট ইজ অ্যান এক্সাম কোয়েশ্চেন, যে ভেসো অ্যাক্টিভ সাবস্টেন্স কি কি সাবস্টেন্স ভেসো ডাইলেশন করে এবং কি কি সাবস্টেন্স ভেসো কনস্ট্রিকশন করে। ফর এক্সাম্পল নাইট্রিক অক্সাইড, এটা ভেসোডাইলেটর হিসেবে খুবই অ্যাক্টিভ, এটা ন্যাচারালি আমাদের এন্ডোথেলিয়ামে রিলিজ হয়। দেন লোকাল মেটাবলিজম যখন হয়, লোকাল মেটাবলিজম বেড়ে গেলে কিছু লোকাল ফ্যাক্টর থাকে, তারা হলো ভেসোডাইলেশন করে। এটা পরীক্ষাতে ভেরি 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 হাই সুপারস্টার একটা পয়েন্ট, যে কি কি লোকাল ফ্যাক্টর আমার ভেসোডাইলেশন করবে যদি অক্সিজেন কমে যায়। সো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, মেটাবলিক অ্যাক্টিভিটি। কোনো একটা টিস্যুতে যখন মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হবে, তখন সেই সব ফ্যাক্টর গুলা ভেসোডাইলেশন করবে। সো যখন একটা টিস্যুতে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয়, অক্সিজেন সে কি করে ফেলবে? সব খেয়ে ফেলবে। অক্সিজেন খেয়ে ফেলা মানে কি? হাইপক্সিয়া। অক্সিজেন খেয়ে ফেলে মেটাবলিজম করার মাধ্যমে সে কি তৈরি করবে? অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং অনেক বেশি ল্যাকটেট তৈরি করবে, ডিউ টু দ্য ইনক্রিজ মেটাবলিজম। এবং যদি হাইপক্সিয়া থাকে, অক্সিজেন কম থাকে, তখন ল্যাকটেট বেশি তৈরি হয়, এবং ল্যাকটেট বেশি তৈরি হওয়ার জন্য লোকাল পিএইচ কমে যায়, কার্বন ডাইঅক্সাইড পিএইচ কমায় ফেলে, এবং মেটাবলিজম যখন একটা টিস্যুতে বেড়ে যায়, তখন টেম্পারেচার কি হবে? বেড়ে যাবে। সো অল অফ দোজ থিংস আর দ্য ইফেক্ট অফ মেটাবলিজম, অল অফ দোজ থিংস কজেস ভেসোডাইলেশন। কারণ তুমি যদি মেটাবলিজম বেশি করতে চাও, ইউ নিড মোর ব্লাড, সিম্পল অ্যাজ দ্যাট। ভেরি নাইস ওয়ে আমাদের বডি কিভাবে মেনটেন করে। সো তুমি যদি এই জিনিসগুলো জাস্ট কল্পনার সাথে মিলাও, মেটাবলিজম বেশি হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, সেইগুলাতে অবশ্যই আমার ভেসোডাইলেশন করবে। দোজ আর দ্য চেঞ্জেস, এবং সেগুলো সবই ভেসোডাইলেশন করবে। আর কি কি সাবস্টেন্স ভেসোডাইলেশন করতে পারে? যেমন পটাশিয়াম পরীক্ষাতে অপশন হিসেবে থাকে, অ্যাডেনোসিন। এটা আমরা কার্ডিওলজিস্ট হিসেবে আমরা কিন্তু আইভি অ্যাডেনোসিন আমরা ইউজ করি যদি কখনো ভেসোস্পাজম হয়, মানে প্রসিডিউর করতে গিয়ে। এই যে মালিক ভাই আছেন, মালিক ভাইয়ের সাথে আমরা প্রসিডিউর করতে গেছি, আমি একদিন করতেছি, ডাই দিলাম এতে আরসিএতে, মানে রাইট কোন আর্টারিতে ডাই দেওয়ার পর একদম স্পাজম হয়ে গেছে। তারপর কি করলাম? নেক্সট স্টেপ, অ্যাডেনোসিন ইনজেকশন দিয়ে দিলাম ইনসাইড দ্য করোনারি আর্টারি, সাথে সাথে ভেসেল ফুলে গেল। সো ভেরি ইফেক্টিভ ভেসোডাইলেটর। আদার কি কি সাবস্টেন্স আছে এটা মেমোরাইজ করতে হবে, দে আর অলসো ভেসোডাইলেটরস। এন্ড ভেসোকনস্ট্রিক্টিং কি কি এজেন্ট আছে, জাস্ট ফুল মেমোরি, এখানে বোঝা জিনিস কম। সো ভেরি হাই yield পয়েন্টস। আচ্ছা, ভালসালভা সম্পর্কে আমি এখানে না, আমি রডি থেকে বলবো। জাস্ট এ সেকেন্ড। ভালসালভা হলো আমাদের লাস্ট কনসেপ্ট, এবং ভালসালভা ম্যানুভারটা রডডিতে খুব সুন্দর করে দেয়া আছে। ওকে, সো এখানে আমি কিছু সামারি লিখে রেখেছি। সো হোয়াট হ্যাপেন্স ইন ভালসালভা? ভালসালভা একটা কমপ্লেক্স প্রসেস। প্রথম কথা, জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আমরা যদি একটা পেশেন্টকে বলি আপনি বসেন, বসে আপনি কোদ দেন, এটা একটা ভালসালভা। অথবা আপনি আপনার গলা বন্ধ করে এরকম কোদ দেন,
সো গলা বন্ধ করে যে কোপ দেয়া, দ্যাট ইজ ভালসালভা, সিম্পল অ্যাজ দ্যাট। গলা বন্ধ করে আমি ক্লোজ গ্লোরিসের এগেইনস্টে আমি যদি প্রেসার ক্রিয়েট করি, স্ট্রেন, দ্যাট ইজ ভালসালভা। বাট এটার অনেক হেমোডাইনামিক সিগনিফিকেন্স আছে। কি কি সিগনিফিকেন্স আছে আমি জাস্ট বেসিক সামারি করি। ভালসালভার 4টা ফেজ আছে, ফেজ 1 থেকে ফেজ 4, বাট 2টা ফেজ হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ফেজ 2, দ্যাট ইজ দ্য মেইন ফেজ, আর হলো ফেজ 4, দ্যাট ইজ দ্য আফটার ভালসালভার ফেজ। সো মেইন ফেজ এর আলটিমেট সামারিটা আমরা এখানে লিখেছি, কিভাবে কি হয় সেটা আমরা দেখি। যখন আমি ভালসালভা করছি, এরকম যখন করছি, ইন্ট্রাথোরাসিক প্রেসার বাড়ে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে, ফাইন। ইন্ট্রাথোরাসিক প্রেসার যদি বাড়ে, আমার হার্টের ভিতরে প্রেসার বেশি, ইন্ট্রাথোরাসিক প্রেসারের মধ্যে হার্টও ইনক্লুডেড। বেশি প্রেসার হওয়ার জন্য আমার কিন্তু বাইরে থেকে যে ব্লাডটা আসার কথা, ভেনাস রিটার্ন, সেটা কিন্তু কমে যাবে। সো ডিক্রিজ ভেনাস রিটার্ন, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ফলে ব্লাড প্রেসার কমে যাবে। ব্লাড প্রেসার যদি কমে তখন হার্ট রেট বাড়ে। সো লো বিপি অ্যান্ড ইনক্রিজ হার্ট রেট, বাট লো বিপি মানে সহজ কথায় কোদ দিচ্ছি, চেস্টকে আমি বন্ধ করে দিলাম, কোদ দেওয়ার মাধ্যমে চেস্টকে বন্ধ করে দিলাম, ব্লাড নাই, প্রেসার নাই, চেস্ট ক্লোজ, নো ব্লাড, নো প্রেসার, দ্যাট ইজ ভালসালভার মেইন ফেজ। যখন আমি ভালসালভাটা ছেড়ে দেব, রিল্যাক্স, রিল্যাক্স যখন করব, আমার হঠাৎ করেই ব্লাড যেটা আসার জন্য, মানে যেরকম মানে সিগন্যাল ছেড়ে দিলে যেটা হয়, ধরো সিগন্যাল, একটা সিগন্যাল ধরো আধা ঘন্টা আটকে ছিল ট্রাফিক, তারপরে যখনই ট্রাফিক হলো সিগন্যাল থেকে সরে যাবে, সে তার জায়গায় যাওয়ার আগে গাড়ি একটা মানে সাই সাই করে টান দিবে, স্পেশালি যখন অনেকক্ষণ আমার সিগন্যাল অফ থাকে, অনেকক্ষণ যদি সিগন্যাল বন্ধ, অনেকক্ষণ ধরে আমার হার্টে ব্লাড আসতে পারছে না, হঠাৎ করে আমি ভালসালভা ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম, ধাই ধাই করে ব্লাড চলে আসবে, there will be rise in BP, overshoot rise, মানে হাইপারটেনশন ডেভেলপ করবে। এবং এই যে ওভারশুট বিপি অনেক বেশি বেড়ে যাচ্ছে ভালসালভার পরে, এই জন্য যেটা হবে, ব্লাড প্রেশার যখন বেড়ে যায়, ন্যাচারাল রেসপন্স হলো হার্ট রেট কমে যাওয়া। ব্লাড প্রেশার বেড়ে গেলে ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেশন হয়, ব্যারোরিসেপ্টর করে কি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ডাউন করে দেয়, এন্ড সিম্প্যাথেটিক ডাউন, হার্ট রেট ডাউন। সো আমি এতক্ষণ কি বললাম, ভালসালভার মেকানিজম বললাম। এখন মেইন সামারি কি? Main summary is that during Valsalva and after Valsalva. During Valsalva, BP কি হবে? ব্লাড আসতে পারছে না, সো BP কি হবে? কমবে। কমবে। আফটার ভালসালভা সিগন্যাল ছেড়ে দিছি, অনেক বেশি গাড়ি ঘোড়া চলতেছে, অনেক বেশি ব্লাড আসছে, BP কি হবে? বাড়বে। বাড়বে। এখন এটারই একটা সেকেন্ডারি ইফেক্ট, যখন BP কমে যায়, ব্যারোরিসেপ্টর সিস্টেমের আলটিমেট ইফেক্ট হলো হার্ট রেট কি হবে? ন্যাচারাল রেসপন্স। যখন বিপি বেড়ে যায়, ন্যাচারাল রেসপন্স হলো হার্ট রেট কমা। সো হার্ট রেট হলো একটা সেকেন্ডারি ফিচার। মেইন আমাকে মনে রাখতে হবে, ডিউরিং ভালসালভা ব্লাড নাই, প্রেসার নাই, আফটার ভালসালভা ব্লাড বেশি, প্রেসার বেশি, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য সামারি অফ ভালসালভা। এবং এই কনসেপ্টটা দেখবা মেডিকেল কলেজেও, আমার মনে আছে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, এটা কখনো খুব ভালো করে শেখা হয় না। আফটার মেডিকেল কলেজ যখন আমি স্টুডেন্ট পড়াইতাম, তখন এটা পড়াইতে গিয়ে আমি মোটামুটি এটা শিখছি যে অ্যাকচুয়ালি এটাতে কি হচ্ছে। ওকে, আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ক্লিয়ার? Valsalva is clear? Yes, sir. Okay, clear. Fine. So that was our last concept of today. আমি চেষ্টা করেছি আজকে মেইন যে কনসেপ্ট গুলো আছে সেগুলো হাইলাইট করার জন্য। তবে মনে রাখতে হবে যে রেসিডেন্সি বা এফসিবিএস পরীক্ষায় কনসেপ্টও থাকবে এবং ইনফরমেশনও থাকবে, দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ইনফরমেশন গুলো মুখস্থ করতে হবে, কনসেপ্ট গুলো আমাকে মুখস্থ এবং মনে রাখতে হবে। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো এখন। এনি কোয়েশ্চেন রিগার্ডিং ফিজিওলজি? সাপোজ নো কোয়েশ্চেন, তার মানে হলো আশা করি তুমি সবকিছু বুঝতে পেরেছো। আর এটা হলো একটা ডেমো ক্লাস অফ মেডস্ফিয়ার। ওকে, সবাইকে ধন্যবাদ, হয়তো আরো একদিন দেখা হবে। সবার কি আজকে মোটামুটি শেখা হয়েছে যে জিনিসগুলো আমরা বলেছি? ইউ লার্ন সামথিং? জি স্যার, ভালো ছিল ক্লাস। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।